30 শুরু করি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমাদের ভূগোল ও পরিবেশ বিষয়টির আজকে আমাদের দ্বিতীয় লাইভ ক্লাস, এমসিকিউ লাস্ট অ্যাটাক কোর্সের। তো তোমরা এখনও যারা ক্লাসটিতে জয়েন করোনি দ্রুত ক্লাসটিতে জয়েন করো এবং তোমাদের বন্ধুদের মেনশন দিয়ে জানিয়ে দাও যে ক্লাসটি শুরু হবে একটু পরেই, আর 1 থেকে 2 মিনিটের মধ্যে আমরা ক্লাসটি শুরু করব। আজকে আমরা আমাদের এই ক্লাসটিতে 2টা অধ্যায় আমরা পড়ব, একটা চতুর্থ অধ্যায় আর একটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়। আর চতুর্থ অধ্যায় মূলত পৃথিবীর অভ্যন্তরীণ গঠন এবং আমাদের ভূমি এগুলো নিয়ে আলোচনা করেছে, বাহ্যিক এবং অভ্যন্তরীণ গঠনগুলো নিয়ে। আর আমাদের পরবর্তী যেই ষষ্ঠ অধ্যায় আছে সেটা নিয়ে মূলত বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই দুটো অধ্যায়ের যেই গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো আছে, আমাদের বোর্ড বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষা অর্থাৎ এসএসসি পরীক্ষাতে যেই প্রশ্নগুলো এসেছে, পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় স্কুলগুলোতে যেই কোশ্চেনগুলো এসেছে, সেগুলো থেকে অ্যানালাইসিস করে আমরা তোমাদের জন্য যেই একটা সাজেশনমূলক যেই প্রশ্নগুলো রেডি করেছি এবং সেগুলোই আমরা আজকে সলভ করব। পাশাপাশি আমরা কোন কোন জায়গাগুলো থেকে বিগত ক্লাসে আমরা যেমন দেখেছি যে যেই পাঠের অংশগুলো থেকে এই প্রশ্নগুলো বেশি বেশি আসছে, সেই অংশগুলো আইডেন্টিফাই করারও চেষ্টা করব আমরা। তো চলো আমরা শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন যেটা আমরা দেখতে পাচ্ছি যে 2 বা ততোধিক নদীর মিলনস্থলকে কি বলে? 2 বা ততোধিক নদীর মিলনস্থলকে কি বলে? আমরা এটা উত্তর করার চেষ্টা করি। 2 বা ততোধিক নদীর মিলনস্থানকে কি বলে? এখানে অপশন দেখতে পাচ্ছি আমরা দোয়ার, নদীগর্ভ, নদী সঙ্গম এবং উপনদী। যখন 2টা নদী যদি ধরি, যেমন এখানে একটা নদী প্রবাহিত হচ্ছে, আবার একটা এখান দিয়ে আরেকটা নদী প্রবাহিত হচ্ছে, এর মধ্যে বেশ বিস্তৃত এলাকা থাকতে পারে। এখন এই যে 2টা নদী, এই 2টা নদী একটা জায়গায় যে এভাবে ক্রস করলো একে অপরকে ক্রস করলো, তখন এই যে যে জায়গাটা হচ্ছে, এই জায়গাটাকে বলা হচ্ছে কি? এটাই আমাদের প্রশ্নে জানতে চাওয়া হচ্ছে। তো অপশন আমরা দেখতে পাচ্ছি উপনদী, নদীগর্ভ, দোয়ার। এর মধ্যে উত্তর হবে কোনটা? গ নাম্বার, নদী সঙ্গম। কারণ এখানে যেই 2টা নদী, সেই 2টা নদী কিন্তু মিলিত হচ্ছে। আমাদের দেশে যেই পদ্মা এবং যমুনা নদী, এই 2টা নদী কিন্তু 2 দিক থেকে প্রবাহিত এসেছে, দেশের 2 প্রান্ত থেকে। পদ্মা নদী রাজশাহী অঞ্চল থেকে আমাদের যেই দেশে এটা প্রবেশ করেছে, আবার অপরদিকে তিস্তা, তারপরে ব্রহ্মপুত্র, এই 2টা মিলিত প্রবাহ এসে আবার যমুনা নদী হয়ে প্রবাহিত হয়েছে। এবং যখন প্রবাহিত হচ্ছে এটা যে ফরিদপুরের দৌলতিয়ার, রাজবাড়ির দৌলতিয়ার কাছাকাছি এসে এটা কি হচ্ছে? আবার একসাথে মিলিত হচ্ছে। এই যে মিলিত হচ্ছে এই জায়গাটা বলা হচ্ছে নদী সঙ্গম। তো এই প্রশ্নের উত্তর আমরা দেখতে পাচ্ছি 1-এর জন্য গ হবে। এবার আমরা পরবর্তী যে প্রশ্নটি আমাদের আছে 2 নাম্বার, সেই 2 নাম্বারটা দেখি যে জাপানের ফুজিয়ামা কোন ধরনের আগ্নেয়গিরি? কোন ধরনের আগ্নেয়গিরি? আর সাধারণত যে আগ্নেয়গিরিগুলো থাকে, আগ্নেয়গিরিগুলোকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি মৃত, সক্রিয়, সুপ্ত।
এরকম কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। এই ক্যাটাগরিটি মূলত যে আগ্নেয়গিরির যে সচলতা এর উপর নির্ভর করেই আবার কিছু ক্যাটাগরিটা করা হয়। এবং কিছু কিছু দেখা যায় যে আগ্নেয়গিরি যেগুলো বহুকাল আগেই তার উৎপাদ শেষ হয়ে গেছে, সেগুলোতে আর পরবর্তী সময়ে উৎপাদের সম্ভাবনা নেই, সেগুলোকে বলা হচ্ছে মৃত আগ্নেয়গিরি। এবং সক্রিয় সক্রিয়গুলো বোঝানো হচ্ছে যে যেগুলো থেকে একটা নির্দিষ্ট সময় পর বিরতি দিয়ে আগ্নেয় উৎপাদ হয়ে থাকে। আর সুপ্ত যেগুলো যেগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি না যে এগুলো থেকে আগ্নেয় উৎপাদ হবে কি হবে না, আবার যে কোনো সময় হতেও পারে, তো এগুলোকে বলা হচ্ছে সুপ্ত। পৃথিবীতে এমন কিছু আগ্নেয়গিরি আছে, এর মধ্যে জাপানের ফুজিয়ামা একটা। তো জাপানের ফুজিয়ামা, এটা আমরা উত্তর করার চেষ্টা করি এটা কী ধরনের আগ্নেয়গিরি। জাপানের ফুজিয়ামা মূলত একটা সুপ্ত আগ্নেয়গিরি। জাপানের ফুজিয়ামা হচ্ছে একটা সুপ্ত আগ্নেয়গিরি। এটা এখনও আমরা নির্ণয় করতে পারি না যে এটা থেকে আগ্নেয় উৎপাদ সম্পূর্ণ হয়েছে কিংবা ভবিষ্যতে এর সম্ভাবনা আর আছে কিনা। তো এই জন্য একে সুপ্ত ক্যাটাগরিতে ফেলা হয়। তাহলে উত্তর হচ্ছে ঘ নম্বর। এবার আমরা পরবর্তী আমাদের যে প্রশ্নটা সেটা দেখি। মুনিফ ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে দেখতে পেল 1935 সালে বিহারে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষতি সাধিত হয়। এই ভূমিকম্পটি কী কারণে সংঘটিত হয়েছিল? এই ভূমিকম্পটি কী কারণে সংঘটিত হয়েছিল? তার মানে একটা ভূমিকম্পের কথা আমাদের মনে করিয়ে দিচ্ছে 1935 সালে যেটা বিহারে সংঘটিত হয়। এই ভূমিকম্পের কারণটা কী ছিল সেটা আমাদের উত্তর করতে হবে। এখানে আমরা কয়েকটা অপশন দেখতে পাচ্ছি: ভূগর্ভস্থ বাষ্প, শিলাচ্যুতি, তাপ বিকারণ এবং হিমবাহজনিত যেই গবেষণার ইতিহাস এর কারণে। এখন আমাদের মধ্যে উত্তর কোনটা হবে সেটা আমরা উত্তর করার চেষ্টা করি। ভূগর্ভস্থ বাষ্প বলতে আমাদের যেই পৃথিবীর যে গভীরে যত আমরা যাই তখন দেখতে পাই যে পৃথিবীর গভীরের কিছু অংশ তরল, গলিত এবং উত্তপ্ত অবস্থায় আছে। এবং এই যে উত্তপ্ত অবস্থা, এটাকে অনেক সময় ম্যাগমা বলা হয়, যেটা ওই যে আগ্নেয়গিরির উৎপাতের মাধ্যমে পৃথিবী থেকে বের হয়ে আসে। তো এদের যখন উৎপাত হয় তখন ভূগর্ভস্থ যে পানি আছে এটা অনেক সময় বাষ্পায়িত হয়। এবং এই বাষ্প যে পৃথিবীর এই যে সার্ফেস যদি আমরা এটা কল্পনা করি, তো এই যে বাষ্পগুলো ধীরে ধীরে চাপ তৈরি করে। চাপ তৈরি করতে করতে একসময় এটা বেশ জোরে একটা উদ্গীরিত হয়, এই ফাটল তৈরি করে এই যে ভূপৃষ্ঠ থেকে, এবং এর ফলে দেখা যায় অনেক স্থানে ভূমিকম্প হয়ে থাকে। তো ভূমিকম্পের এটা একটা অন্যতম কারণ। আর একটা হচ্ছে শিলাচ্যুতি। তো শিলাচ্যুতির ক্ষেত্রে কি হয়? শিলাচ্যুতির ক্ষেত্রে শিলা বলতে মূলত বোঝানো হচ্ছে যে বিভিন্ন প্রকার খনিজ দ্রব্যাদি যেগুলো আছে এবং পাললিক শিলা, তারপরে অন্যান্য যে শিলাগুলো আছে বিভিন্ন ধরনের, এগুলো জমাট বেঁধে বেঁধে যে ভূপৃষ্ঠের বিভিন্ন অংশ তৈরি করছে, এগুলোকে বোঝানো হচ্ছে। তো এক্ষেত্রে দেখা যায় যে এই শিলা যেগুলো আছে, এই শিলার বিভিন্ন মধ্যে ফাটলের তৈরি হয় এবং এক স্থান থেকে অন্য স্থানে শিলা সরে যায়। এর ফলে দেখা যায় যে একটা ভূমিকম্পের তৈরি হয়। এটা ভূমিকম্পের একটা কারণ। আর একটা হচ্ছে তাপ বিকিরণ। তো তাপ বিকিরণের ক্ষেত্রে দেখা যায় যে যেই তাপটা তৈরি হয়, যে আমরা বললাম একটু আগেই, উদ্গীরিত যে লাভাগুলো যেগুলো আছে এগুলো থেকে তাপ বিকিরণ হয়। এবং তাপ বিকিরণের ফলে ভূপৃষ্ঠে অনেক সময় ফাটলের তৈরি হয় এবং কাঁপুনি তৈরি হয়, যার ফলে দেখা যায় ভূমিকম্পের সৃষ্টি হয়। আর একটা হিমবাহজনিত যে কারণটা, যে হিমবাহ বলতে এটা যদি পাহাড়কে আমরা কল্পনা করি, পাহাড়ের এই যে উপরের অংশটা গুলো থেকে দেখা যায় যে বিভিন্ন প্রকার বরফ জমাট বাঁধে এবং এই বরফগুলো হিমবাহ নামে পরিচিত। এবং এগুলো মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে আবার অনেক সময় নিচে নেমে আসে। যেহেতু এইগুলো বিশাল অনেক বেশি পরিমাণে হয়, যার ফলে যখন ভূপৃষ্ঠে এগুলো পতিত হয় তখন দেখা যায় যে ভূপৃষ্ঠ কম্পনের সৃষ্টি করে। এইভাবে যেই ভূকম্পন সেটা কিন্তু হয়ে থাকে। তো এই সবগুলোই মোটামুটি দেখা যায় যে ভূমিকম্পের কারণ। কিন্তু আমাদের এখানে বলা হয়েছে স্পেসিফিকভাবে যে 1935 সালে বিহারে যে ভূমিকম্প হয়েছিল সেটা কী কারণে হয়েছিল। তাহলে এটার উত্তর আমরা দেখি এখন কী হবে। মূলত বিহারে যে ভূমিকম্প যেটা হয়েছিল সেটা হয়েছিল শিলাচ্যুতির কারণে। অর্থাৎ শিলার এক স্থান থেকে অন্য স্থানে সরে যাওয়ার কারণে 1935 সালের বিহারে ভূমিকম্পটি হয়েছিল। তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে 3-এর খ নম্বর। আমরা সবাই উত্তর করার চেষ্টা করি যে কোন প্রশ্নে কোনটা উত্তর হবে, তো আমাদের কনফিডেন্সের যে এটা কিন্তু আরও গ্রো আপ করবে।
এবার দেখি অশ্বমণ্ডলের বাইরের আবরণ কোনটি? অশ্বমণ্ডলের বাইরের আবরণ কোনটি? এক, ক নম্বর ভূপৃষ্ঠ, খ নম্বর ভূত্বক, গ নম্বর নমনীয় মণ্ডল এবং ঘ নম্বর সীমান্তর। এর মধ্যে উত্তর কোনটা হবে? আমরা জানি যে পৃথিবীতে আমরা পৃথিবীর ভূপৃষ্ঠ এবং বাকি যে অংশগুলো আছে একদম কেন্দ্রবিন্দু পর্যন্ত আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। এর মধ্যে মোটা দাগে অশ্বমণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল, এই তিনটাকে ভাগ করতে পারি। তো এই তিনটার ক্ষেত্রে দেখা যায় যে একদম উপরের যে অংশ যেটা আছে সেটা অশ্বমণ্ডল নামে পরিচিত, যেটাকে আবার শিয়াল স্তরও বলা হয়। শিয়াল স্তর বলার কারণ সিলিকন এবং অ্যালুমিনিয়াম এই দুটো দ্বারা কিন্তু এটা গঠিত হয়, যার কারণে একে শিয়াল স্তরও কিন্তু বলা হয়ে থাকে। তো এই যে অশ্বমণ্ডলের বাইরের যে আবরণ, যেটাকে আমরা মাটি বলে চিনি, সেটাকে বলা হচ্ছে কি ভূত্বক। সেটাকে বলা হচ্ছে ভূত্বক বা ভূপৃষ্ঠে যেই ভূত্বকের উপরের অংশ মাটি বলে আমরা যেটাকে জানছি সেটাই হচ্ছে ভূত্বক, যেটা অশ্বমণ্ডলের উপরের অংশ। তাহলে এই প্রশ্নের জন্য উত্তর হবে কোনটা? উত্তর হবে খ, ভূত্বক। এবার আমরা পরবর্তী যে প্রশ্ন সেটা দেখি যে গুরুমণ্ডল মূলত কি শিলা দ্বারা গঠিত? গুরুমণ্ডল অর্থাৎ অশ্বমণ্ডলের পরবর্তীতে যে অংশটি আছে পৃথিবীর ভিতরের যে অংশ বা কেন্দ্রের দিকে যত ধাবিত হবো আমরা, যে অংশটা পাই আমরা, সেটা হচ্ছে কি গুরুমণ্ডল। এখন এই গুরুমণ্ডল কি জাতীয় যে পদার্থ সেটাতে গঠিত? এখানে আছে অপশন আমরা দেখতে পাচ্ছি চুনাপাথর, ক্যালাসাইট, ব্যাসল্ট এবং ক্যাওলিন। এর মধ্যে উত্তর কোনটি হবে? চুনাপাথর, ক্যালাসাইট, ব্যাসল্ট এবং ক্যাওলিন, এর মধ্যে উত্তর কোনটি হবে যেটা গুরুমণ্ডল দ্বারা গঠিত? গুরুমণ্ডল মূলত এই শিলা দ্বারা গঠিত। চুনাপাথর, যেটাকে আমরা দেখতে পাই যে অশ্বমণ্ডলের যেই গঠন সেখানে কিন্তু এই চুনাপাথরের ব্যবহার দেখতে পাই। আর যেটা আছে ব্যাসল্ট, ব্যাসল্ট মূলত যে কেন্দ্রমণ্ডল, কেন্দ্রমণ্ডলে কিন্তু আমরা দেখতে পাই, এবং পাশাপাশি গুরুমণ্ডলের ক্ষেত্রেও কিন্তু ব্যাসল্টের যে পরিমাণ সেটাও কিন্তু রয়েছে। আর একটা আছে যে ক্যালাসাইট, ক্যালাসাইট মূলত রূপান্তরিত এক ধরনের শিলা, যেটা হচ্ছে ইয়া থেকে সিরামিক জাতীয় যে শিলাগুলো সেগুলোকে বোঝানো হচ্ছে। আর কেওলিন এক প্রকার শিলা। তো এর মধ্যে এই শিলা যেটা গুরুমণ্ডল পাওয়া যায় সেটা হচ্ছে কি ব্যাসল্ট, যেটা গ নম্বরে আমরা উত্তর দেখতে পাচ্ছি। তাহলে 5-এর জন্য হবে কোনটা? গ নম্বর। পরবর্তী আমাদের যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি এখানে, যে এক বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত হয় কোনটি? এক বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত হয় কোনটি? ক নম্বর খনিজ, খ নম্বর শিলা, গ নম্বর হীরা, ঘ নম্বর জিপসাম। এক বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়। এখানে মূলত একটু পার্থক্য আছে, একটা হচ্ছে খনিজ এবং শিলা। আমাদের বইতে কিন্তু সুন্দরভাবে পার্থক্য দুইটা ভাগ করে দেওয়া আছে, তো আমরা একটু ওইটা আগে দেখি যে পার্থক্যটা কেমন। শিলার ক্ষেত্রে দেখা যায় যে শিলা কিন্তু নির্দিষ্ট একটা পদার্থের দ্বারা গঠিত না, এটা এক বা একাধিক খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত হয়ে থাকে এই শিলা। কিন্তু আমরা যদি খনিজ পদার্থ দেখি, তো খনিজ পদার্থের ক্ষেত্রে দেখা যায় খনিজ পদার্থ কিন্তু এক ধরনের শিলা দ্বারাই গঠিত হয়ে থাকে। তো আমাদের বইয়ে কিন্তু উদাহরণ আছে, যেমন সোনা, তামা, রূপা, এগুলো কিন্তু একমাত্র একটা খনিজ দিয়ে গঠিত। এটা কি এক ধরনের খনিজ পদার্থ। তো এই যে মৌলিক পদার্থ, এক ধরনের মৌলিক পদার্থ দিয়ে শুধুমাত্র ওই শিলা বা ওই খনিজটা গঠিত হবে, এক বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয় থাকবে। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা হীরা যেটা আছে এটা কি এক ধরনের খনিজ পদার্থ, যেটা কীভাবে তৈরি হচ্ছে এক বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়, এটাতে অন্য কোনো খনিজ থাকছে না, শুধুমাত্র ওই খনিজে থাকছে। এবং জিপসাম, শিলা, এগুলো কিন্তু আলাদা আলাদা বিষয় বোঝাচ্ছে। তো উত্তর এখানে কোনটা হবে? উত্তর হবে গ নাম্বার, হীরা। এবার আমরা পরের যে প্রশ্নটি দেখি, যে বেলে পাথর রূপান্তরিত হয়ে কি শিলায় পরিণত হয়? বেলে পাথর রূপান্তরিত হয়ে কি শিলায় পরিণত হয়? মার্বেল, কোয়ার্টজাইট, স্লেট,
এবং শেল, এর মধ্যে উত্তর কোনটা হবে? বেলে পাথর রূপান্তরিত হয়ে কি শিলায় পরিণত হয়? মার্বেল, কোয়ার্টজাইট, স্লেট এবং শেল। বেলে পাথর বলতে যেটা বালি থেকে যেই রূপান্তরিত হয়ে যে পাথরগুলো তৈরি হচ্ছে, এই পাথরগুলো আবার রূপান্তরিত হয়ে কি হচ্ছে, আর এক ধরনের পদার্থে তৈরি হচ্ছে। এর মধ্যে কোনটা? মার্বেল, কোয়ার্টজাইট, স্লেট এবং শেল। এর মধ্যে তাহলে উত্তর কোনটা হবে? এই সবগুলো কিন্তু পাথরের এক একটা নাম। এগুলো মার্বেল এক ধরনের পাথর, তারপরে শেল জাতীয় এক ধরনের পাথর আছে, স্লেট এটা একটা রূপান্তরিত পাথর, আবার কোয়ার্টজাইট এটাও কিন্তু রূপান্তরিত পাথর। তো এর মধ্যে উত্তর কোনটা হবে? তো বেলে পাথর যখন রূপান্তরিত হয়, বেলে পাথর রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়? কোয়ার্টজাইটে রূপান্তরিত হয়। এবং কোয়ার্টজাইটে রূপান্তরিত হয় এটা এক প্রকার যেই শিলা, সেটা এক ধরনের শিলা, বেলে পাথর যা রূপান্তরিত হয়ে তৈরি হচ্ছে। এবং এটা উত্তর কোনটা? 7 নম্বরের জন্য খ, কোয়ার্টজাইট। এবার দেখি যে 8 নম্বর যে প্রশ্নটি আমাদের, যে কোনটি থেকে গ্রাফাইট উৎপন্ন হয়? চুনাপাথর, কয়লা, বেলে পাথর নাকি গ্রানাইট? এর মধ্য থেকে কোনটা থেকে গ্রাফাইট উৎপন্ন হয়ে থাকে? গ্রাফাইট এক ধরনের খনিজ পদার্থ যেটা তৈরি হচ্ছে এর মধ্যে থেকে যে কোনো একটা থেকে, চুনাপাথর, কয়লা, বেলে পাথর, গ্রানাইট। তাহলে আমাদের উত্তর কোনটা হবে? আমরা উত্তর করার চেষ্টা করি এটা। তো গ্রাফাইট রূপান্তরিত হয়ে কি তৈরি হচ্ছে? কয়লা তৈরি হচ্ছে। কয়লা তৈরি হচ্ছে গ্রাফাইট রূপান্তরিত হয়ে। আবার এই কয়লা থেকে রূপান্তরিত হয়ে আবার কি তৈরি হচ্ছে? এই স্লেট জাতীয় যেই খনিজগুলো আছে সেগুলো কিন্তু তৈরি হচ্ছে। এবং কয়লা এটা কিন্তু জীব দেহের ধ্বংসাবশেষ থেকে তৈরি হয়ে থাকে। আমাদের যেই যেই বিভিন্ন সময় পৃথিবীতে কিন্তু বিভিন্ন প্রকার প্রাণী বসবাস ছিল। আমরা অনেকেই ডাইনোসরের নাম শুনি। তো কালের বিবর্তনে কিন্তু এই যে প্রাণী এবং বিভিন্ন উদ্ভিদ এগুলো কিন্তু মারা যায়, এবং মারা যেয়ে এদের বিভিন্ন সময় মাটিতে সমাহিত হয়ে যায়, এবং ধীরে ধীরে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এগুলো মাটির যেই গভীরে সেগুলোতে কিন্তু চলে যায়, এবং এগুলো ধীরে ধীরে পচন প্রক্রিয়ার মাধ্যমে এবং প্রবল চাপ এবং তাপের ফলে এগুলো কয়লায় রূপান্তরিত হয়, যেটা এক ধরনের খনিজ পদার্থ, এবং এটা মূলত জীবাশ্ম, যেটা জীব দেহে থেকে তৈরি হয়ে থাকে। তো উত্তর কোনটা হচ্ছে? উত্তর হচ্ছে গ্রাফাইট থেকে উৎপন্ন হচ্ছে কি? কয়লা। এবার আমাদের পরবর্তী যে প্রশ্নটি আছে, 1950 সালে আসামে ভূমিকম্প সংগঠনের জন্য কোনটি দায়ী ছিল? শিলাতে ভাঁজের সৃষ্টি, তাপ বিকিরণ, হিমবাহের প্রভাব নাকি পাহাড় কাটা? 1950 সালে একটা ভূমিকম্প সংঘটিত হয় আসামে, এবং তার কারণ কোনটি সেটি আমাদের নিরূপণ করতে হবে। শিলাতে ভাঁজের সৃষ্টি, তাপ বিকিরণ, হিমবাহের প্রভাব নাকি পাহাড় কাটা? এর মধ্যে থেকে কোন কারণে 1950 সালে এই আসামের ভূমিকম্পটি সংঘটিত হয়েছিল? তাহলে 1950 সালে আসামে যে ভূমিকম্পটি সংঘটিত হয় সেটা মূলত হয়েছে কি কারণে? শিলাতে ভাঁজের সৃষ্টি হওয়ার কারণে। তো এই যে শিলা, আমরা একটু আগে 1935 সালে বিহারের ভূমিকম্প যখন দেখছিলাম, সেটা হয়েছিল কি কারণে? শিলাচ্যুতির কারণে, কারণ শিলার এক স্থান থেকে অন্য স্থানে সরে যাওয়ার কারণে। আরেকটা কি? শিলাতে ভাঁজের সৃষ্টির কারণে।
শিলাতে ভাজা সৃষ্টি করা মূলত যদি বলা হয় যে এটা একটা শিলার উপরের স্তর। এখন অনেক সময় দেখা যায় যে শিলার ভিতরের অংশগুলো এগুলো থেকে বিভিন্ন ছোট ছোট বায়ুর যেই প্রবাহ সেগুলো থাকে, এবং যার কারণে ভিতরটা ভঙ্গুর হয়ে থাকে অনেক সময়, কারণ এগুলো বিভিন্ন প্রকার জীব দেহে থেকে গঠিত হয়ে থাকে এবং বিভিন্ন প্রক্রিয়ায় বালি, মাটি, তারপরে অন্যান্য খনিজ পদার্থ সমন্বয়ে গঠিত হয়ে থাকে। তো এক্ষেত্রে বিভিন্ন ধরনের ভাঁজের সৃষ্টি গুলো হয়ে থাকে এই যে শিলার মধ্যগুলোতে, এবং অনেক সময় উচ্চ তাপ কিংবা অন্যান্য প্রাকৃতিক শক্তির কারণে এইগুলোতে ভিতরে ক্ষয়ের সৃষ্টি হয়, এবং একটা সময় এখানে ফাটল বা ভাঁজের সৃষ্টি হয়। এই যে ফাটল বা ভাঁজের সৃষ্টি হচ্ছে এর কারণে ওই অঞ্চলের যে শিলা সেগুলো নিচে অনেক সময় দেবে যায় বা নিচের দিকে ধাবিত হয়, এর ফলে দেখা যায় যে একটা ভূমিকম্পর সৃষ্টি হয়ে থাকে। এবং এই যে 1950 সালে আসামে যে ভূমিকম্পটি হয়েছিল সেটাতে হয়েছিল কি কারণে? শিলার ভাঁজের সৃষ্টির কারণে। তাহলে এর জন্য উত্তর হবে কোনটা? ক নম্বর। এবার আমরা পরবর্তীতে 10 নম্বর যে প্রশ্নটি আমাদের আছে, হিমালয় পর্বত উত্থিত হয়েছে কোনটির ফলে? ভূমিকম্প, সুনামি, আগ্নেয়গিরি, তাপ। ভূমিকম্প, সুনামি, আগ্নেয়গিরি, তাপ এর মধ্যে কোনটির কারণে হিমালয় পর্বত উত্থিত হয়েছে? আমরা উত্তর করার চেষ্টা করি। কোনটির কারণে হিমালয় পর্বত উত্থিত হয়েছে? হিমালয় পর্বত যখন উত্থান হয় তার পূর্বে এটা সমুদ্রের তলদেশে ছিল, এবং ধীরে ধীরে এটা কিন্তু উত্থিত হয়েছে, এবং যখন উত্থিত হয়েছে তখন কি এর প্রভাবিত হিসাবে কাজ করেছে ভূমিকম্প। ভূমিকম্পের কারণে হিমালয় পর্বত বর্তমান যে আমরা হিমালয় পর্বত দেখতে পাই সেটা ধাপে ধাপে উত্থিত হয়েছে, উত্থিত হয়ে এখন এটা যেই একটা পর্বতের সৃষ্টি হয়েছে, তার আগে এটা সমুদ্র গর্ভে নিমজ্জিত ছিল। এবার দেখি পরবর্তী যে প্রশ্ন যেটা আছে যে ডাইক ও সিল কোন ধরনের শিলার উদাহরণ? বহিজ আগ্নেয়, অন্তজ আগ্নেয়, পাললিক নাকি রূপান্তরিত শিলা? আমরা যখন শিলা পড়ছি তখন দেখতে পাচ্ছি যে শিলার দুইটা প্রকার আছে, একটা হচ্ছে বহিজ অন্তজ শিলা এবং একটা হচ্ছে অন্তজ শিলা। বহিজ শিলা বলতে বোঝানো হচ্ছে বাইরের দিকে যে শিলাগুলো, এবং অন্তজ শিলা বলতে ভিতরের দিকের যে শিলাগুলো। এখন ডাইক ও সিল এই দুইটা শিলার দুইটা প্রকারভেদ। এই দুইটা এই চারটার মধ্য থেকে কোন শিলা যে রূপান্তরিত হয়ে শিলা তৈরি হয়েছে এটা, নাকি এটা পাললিক শিলা পলি থেকে সৃষ্টি হয়েছে, নাকি অন্তজ আগ্নেয় যেটা মাটির যে ভিতরের অংশগুলো সেগুলোতে পাওয়া যায়, নাকি বহিজ আগ্নেয় এবং বাইরে থেকে উদ্গীরিত হওয়ার পরে শিলাগুলো পাওয়া যায়? এর মধ্যে উত্তর কোনটা হবে? এর মধ্যে উত্তর কোনটি হবে? ডাইক এবং সিল মূলত অন্তজ আগ্নেয় শিলা, অন্তজ আগ্নেয় শিলা, অর্থাৎ এগুলো ভূগর্ভস্থেই বিরাজ করে। আগ্নেয় শিলা অর্থাৎ ওই যে ম্যাগমা যেগুলো বা যেই আমরা লাভা বলে যেগুলোকে চিনি, যেগুলো উদ্গীরিত হয়ে যে আগ্নেয়গিরির মাধ্যমে বের হয়, তো তার মধ্যেই এই যে ডাইক এবং সিল এই দুইটা শিলা বিদ্যমান থাকে। তাহলে এই দুটা কি? অন্তজ আগ্নেয় শিলা। এবার দেখি 12 নম্বর যে প্রশ্নটি আমাদের আছে যে পাললিক শিলা ভূপৃষ্ঠের মোট আয়তনের কত ভাগ দখল করে আছে? পাললিক শিলা ভূপৃষ্ঠের মোট আয়তনের শতকরা কত ভাগ দখল করে আছে? 5 ভাগ, 15 ভাগ, 50 ভাগ নাকি 75 ভাগ? এর মধ্যে কত ভাগ দখল করে আছে যে পাললিক শিলা সেটা? আমরা জানি যে ভূপৃষ্ঠের বেশিরভাগ অংশই কিন্তু এই যে পলিমাটি এই দ্বারা গঠিত। পলিমাটি মূলত আসে কীভাবে, বা পাললিক শিলা যেটা আসে কীভাবে, সেটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠের দিকে সেটা ধাবিত হয় নদীর থেকে। আর নদী যখন প্লাবিত হয় বা বন্যা সৃষ্টি হয়, বন্যার মাধ্যমে কিন্তু যে আশেপাশের অঞ্চল এগুলোতে এই যে পলি সেগুলো কিন্তু বিরাজ করে। তো দেখা যায় যে যে সভ্যতাগুলো আছে, প্রাচীন সভ্যতা, তা কিন্তু বেশিরভাগই এই নদী তীরবর্তী অঞ্চলেই গড়ে উঠেছে, কারণ এখানের পলিমাটি যেগুলো খুবই উর্বরও হয়, আবার এগুলো যেই গঠন সেটাও কিন্তু অনেক বসবাসের জন্য উপযোগী, যার কারণে এই শিলা এই যে খনিজ যেটা আছে পাললিক শিলা সেটা কিন্তু গঠিত হয়েছে। তো পৃথিবীর যে মোট আয়তন বা ভূপৃষ্ঠের যেখানে মানুষের বসবাস আছে এমন বা পৃথিবীর উপরিভাগের যে অংশগুলো, সেই অংশগুলোর মোট শতকরা 5 ভাগ এইটা কিন্তু পাললিক শিলা দ্বারা গঠিত। শতকরা 5 ভাগ পাললিক শিলা দ্বারা গঠিত। তাহলে উত্তর কোনটা হচ্ছে? উত্তর হচ্ছে 5-এর ক নম্বর, পাললিক শিলা।
এবার আমরা পরবর্তী যে প্রশ্ন সেটা দেখি যে মহাদেশীয় ভূত্বকের আবরণে শতকরা কত ভাগ পাললিক শিলা? মহাদেশীয় ভূত্বকের আবরণে শতকরা কত ভাগ পাললিক শিলা? অর্থাৎ মহাদেশীয় বলতে প্রত্যেকটা যেই মহাদেশ সেগুলোকে ইন্ডিকেট করছে। তো এর মধ্যে যে ভূত্বকের আবরণ যেটা আছে অর্থাৎ উপরের যে অংশ যেটা আছে এর শতকরা কত ভাগ পাললিক শিলা দ্বারা গঠিত? 30 ভাগ, 50 ভাগ, 75 ভাগ নাকি 90 ভাগ? 30 ভাগ, 75 নাকি 90 ভাগ? তো এর মধ্যে 75 ভাগ যেটা সেটা হচ্ছে এই পাললিক শিলা দ্বারা গঠিত। অর্থাৎ এখানে আমাদের দেখতে পাচ্ছি গ নম্বরে 75 ভাগ যে অপশান সেটা কিন্তু আছে। তো উত্তর হচ্ছে 13-র জন্য কত? গ নাম্বার। এবার দেখি 14 নম্বর যেটা আছে যে পাললিক শিলার আর এক নাম কি? স্তরীভূত শিলা, প্রাথমিক শিলা, রূপান্তরিত শিলা, অন্তজ শিলা। পাললিক শিলার অপর নাম কি? পাললিক শিলার আরও একটি নাম রয়েছে। এর মধ্যে দেখতে পাচ্ছি আমরা স্তরীভূত, যেটা স্তরে স্তরে বিভক্ত এমন শিলাকে বোঝানো হচ্ছে। প্রাথমিক শিলা অর্থাৎ একদম শুরুর পর্যায়ের যে শিলা সেটাকে বোঝানো হচ্ছে। রূপান্তরিত শিলা বলতে একটা শিলা রূপান্তরিত হয় যখন অন্য একটা শিলায় চলে যায় তখন সেটাকে বলা হচ্ছে রূপান্তরিত শিলা। আরেকটা হচ্ছে অন্তজ শিলা, যেটা ভিতরে অবস্থান করছে সেই শিলাটা। তো এর মধ্যে পাললিক শিলাকে অপর কী নামে ডাকা হয় সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে এই অপশানগুলোর মধ্যে থেকে। তাহলে এখান থেকে উত্তর কোনটি হবে আমরা সেটা দেখি এখন। স্তরীভূত শিলা, ক নম্বর স্তরীভূত শিলা। কারণ যে পাললিক শিলা সেটা কিন্তু স্তরে স্তরে বিভক্ত থাকে, স্তরে স্তরে বিভক্ত থাকে, যার কারণে একে বলা হচ্ছে পাললিক শিলা বা স্তরীভূত শিলা এর অপর নাম। এবার আমাদের পরবর্তী যে প্রশ্ন যেটা আছে যে চুনাপাথর কীভাবে সৃষ্টি হয়েছে? চুনাপাথর কীভাবে সৃষ্টি হয়েছে? যে পাথরগুলো থেকে মূলত চুন তৈরি করা হয়ে থাকে। চুনাপাথর যেগুলো ক্যালসিয়াম কার্বনেট দ্বারা যেগুলো গঠিত হচ্ছে, যে অত্যাধিক চাপে অত্যাধিক তাপে জৈবিক উপায়ে স্তরে স্তরে জমা হয়ে চুনাপাথর কীভাবে গঠিত হয়েছে এটি আমাদেরকে আস্ক করা হচ্ছে। এবং অপশান দেখতে পাচ্ছি আমরা অত্যাধিক চাপে অত্যাধিক তাপে জৈবিক উপায়ে স্তরে স্তরে জমা হয়ে। তাহলে এর মধ্যে উত্তর কোনটি হবে? এখানে উত্তর হবে ঘ নাম্বার, স্তরে স্তরে জমা হয়ে, স্তরে স্তরে জমা হয়ে। অর্থাৎ যে ক্যালসিয়াম কার্বনেট যেটা প্রত্যেকটি স্তরে একটি স্তর জমা হলো, এরপরে আবার আরেকটা স্তর জমা হলো, আরেকটা স্তর জমা হলো, এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র স্তর জমা হয়ে একটা শিলা বা একটা পাথর খণ্ড যেগুলো চুনা পাথর সেগুলো কিন্তু তৈরি হচ্ছে। তো এইভাবে স্তরে স্তরে তৈরি হওয়ার কারণে একে চুনা পাথর যেগুলো আছে সেগুলো কিন্তু তৈরি হয়েছে স্তরে স্তরে জমা হয়ে। এবার দেখি পরবর্তী যে প্রশ্নটি আমাদের আছে যে জীব দেহ থেকে উৎপন্ন পাললিক শিলা কোনটি? জীব দেহ থেকে অর্থাৎ যে জীবের দেহ, মৃত জীবের দেহ, প্রাণী এবং উদ্ভিদ উভয়ই জমা হয়ে ধীরে ধীরে কোন শিলা গঠিত হয়েছে? কয়লা ও খনিজ তেল, কর্দম ও বেলে পাথর, কাদা পাথর ও কেউলিন, চুনা পাথর ও নিকেল। চুনা পাথর ও নিকেল, এর মধ্যে উত্তর কোনটি হবে? একটু আগে বললাম যে কয়লা যেটা আছে, কয়লা কিভাবে তৈরি হয়েছে? এই যে জীবাশ্ম পদার্থ যে বা জীবাশ্ম যেই উদ্ভিদগুলো যেগুলো মারা গেছে এবং ধীরে ধীরে জমা হয়েছে, জমা হয়ে কিন্তু তৈরি হয়েছে কয়লা। এবং এই জীবাশ্ম উদ্ভিদ জীবাশ্ম যেই পদার্থগুলো আছে এগুলো কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। যেমন কয়লা, খনিজ যে কয়লাগুলো সেই কয়লাগুলো জীবাশ্ম জ্বালানি, যেটাকে তাপ দেওয়ার মাধ্যমে এটা কিন্তু উত্তপ্ত করা হয় এবং এটা থেকে আগুন বা তাপ তৈরি করা হয়। আর খনিজ তেল, খনিজ তেল কিন্তু এই যে জীবাশ্ম এটা থেকে তৈরি হয়ে থাকে এবং একে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের যে খনিজ অন্যান্য পদার্থ সেগুলো কিন্তু তৈরি করা হয়ে থাকে। আর চুনাপাথর ও নিকেল এগুলো আমরা দেখলাম স্তরে স্তরে জমা হচ্ছে এবং অন্যান্য পদার্থ দ্বারা, পাশাপাশি কাদা পাথর, কেউলিন এগুলো কিন্তু ওই যে অন্যান্য বিভিন্ন প্রক্রিয়া গঠিত হচ্ছে। এবং কর্দম ও বেলে পাথর এগুলো বালি দিয়ে আবার কিছু কাদা দিয়ে চাপের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ায় তৈরি হচ্ছে এগুলো। আর এখানে জীবাশ্ম জ্বালানি যেগুলো যেগুলো জীব দেহ থেকে উৎপন্ন হচ্ছে সেগুলো কি? কয়লা ও খনিজ তেল। তাহলে এখানে উত্তর হবে কোনটা? অপশান ক, কয়লা এবং খনিজ তেল। এবার দেখি আমাদের পরবর্তী যে প্রশ্নটি আছে যে উদ্ভিদজাত পদার্থ থেকে গঠিত শিলা কোনটি? উদ্ভিদজাত পদার্থ থেকে গঠিত শিলা কোনটি? খনিজ তেল, চুনাপাথর, বেলে পাথর, কয়লক। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটু আগে যেহেতু আমরা এই টাইপের একটা কোয়েশ্চেন সলভ করলাম, তো এখানে উত্তর ক নম্বর হবে, কারণ খনিজ তেল যেটা কিন্তু সরাসরি জীবদেহ বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে থেকে তৈরি হচ্ছে।
আর চুনাপাথর বেলেপাথর দুইটা কিন্তু ভিন্ন প্রক্রিয়ায় তৈরি হচ্ছে, তাই উত্তর হবে ক নাম্বার। এবং দেখি ভূমিকম্পের ফলে স্থলভাগ সমুদ্রতলে ডুবে যায় এমন উদাহরণ কোনটি? এখানে একটি উদাহরণ দিয়ে আমাদের এই প্রশ্নটি করা হয়েছে যে ভূমিকম্পের ফলে স্থলভাগ সমুদ্রতলে ডুবে যায়, অর্থাৎ একটি ভূমিকম্প সংঘটিত হয়েছিল যার ফলে স্থলভাগ যেটা আছে সেটা কিন্তু সমুদ্রতলে ডুবে গেছে, অর্থাৎ ওই স্থানের ফাটলের তৈরি হয়েছে এবং সেই ফাটলের কারণে এটা সমুদ্রতলে ডুবে গেছে। এখন এর মধ্যে থেকে সেটা কোনটা? বঙ্গোপসাগরের উপকূল, আরব সাগরের উপকূল, কচ্ছ উপসাগরের উপকূল, লোহিত সাগরের উপকূল। এখন এখানে আমাদের চারটা সাগরের উপকূলের কথা বলা হচ্ছে, যেটা কি আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপকূল। এখন আমাদের বঙ্গোপসাগরের যে উপকূল আছে সেটা কি ভূমিকম্পের ফলে সমুদ্র গর্ভে নিমজ্জিত হয়েছে? এটা এখনও পর্যন্ত এমন ধরনের কোনো ঘটনা ঘটেনি। আর লোহিত সাগরের উপকূল এটাও না, আর কি আরব সাগরের উপকূল এটাও ভূমিকম্পের ফলে সমুদ্র গর্ভে কিন্তু নিমজ্জিত হয়নি। আরেকটা আছে কচ্ছ সাগরের উপকূল। কচ্ছ নামে একটি সাগর বিদ্যমান আছে এবং এর যে উপকূল যেটা আছে সেটা ভূমিকম্পের ফলে সমুদ্র গর্ভে নিমজ্জিত হয়েছে। তো এই উদাহরণ দিয়ে কিন্তু এটা একটা প্রশ্ন করা হয়েছে যে আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে যে উদাহরণটা কোনটা, যে কচ্ছ সাগরের উপকূল সমুদ্র গর্ভে নিমজ্জিত হয় ভূমিকম্পের কারণে। তো সেই জন্য উত্তর কোনটা হবে? উত্তর হবে গ নাম্বার। উত্তর হচ্ছে গ নাম্বার। এবার আমাদের পরবর্তী যে প্রশ্নটি আছে সেটা আমরা দেখি। 19 নম্বর প্রশ্ন, সুনামি শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত? সুনামি শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত? ফ্রেঞ্চ, রাশিয়ান, জাপানি নাকি ল্যাটিন? সুনামি শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে? ফ্রেঞ্চ, রাশিয়ান, জাপানি, ল্যাটিন। সুনামি আসলে কি সেটা আমরা আগে জানি। সুনামি মূলত যে ভূমিকম্পের ফলে যখন খুব তীব্র মাত্রায় ভূমিকম্প হয় তখন দেখা যায় যে সমুদ্রের যেই পানি আছে সেটা ফুলে ফেপে ওঠে এবং সেটা তীব্র গতিতে উপকূলে আছড়ে পড়ে। এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিটা হচ্ছে সুনামি। তো পৃথিবীতে সুনামি সবচেয়ে বেশি আশঙ্কা বেশি হওয়ার সেটা কোন অঞ্চলে? সেটা হচ্ছে জাপান অঞ্চলে। তো এই সুনামি এটা একটা জাপানি শব্দ এবং যখন আমরা ইংরেজি বানানটা লিখি তখন কিন্তু আমরা টি দিয়ে লিখি এই বানানটা, এটা বেশ ইন্টারেস্টিং। আর এই যে সুনামি এটা জাপানি শব্দ, অর্থাৎ এখানে উত্তর হবে গ নাম্বার, জাপানি। এবং সুনামি সংঘটিত হয় কীভাবে? সুনামি হচ্ছে ভূমিকম্পের কারণে সংঘটিত হয়ে থাকে। এবার আমাদের পরবর্তী যে প্রশ্নটা আছে, যমুনা নদীর উপনদী কোনটি? যমুনা নদীর উপনদী কোনটি? তার আগে আমরা জানি যে উপনদী আসলে কোনটাকে বলা হচ্ছে। এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে শাখা নদী আর একটা হচ্ছে উপনদী। এখন আমরা ধরি যে এখান দিয়ে একটা নদী প্রবাহিত হচ্ছে। এখন কোন এই নদী থেকে যদি আরও একটি নদী এভাবে বের হয়ে যায়, এখান দিয়ে দেখলাম ভাবলাম আমরা আর একটা নদী বের হয়ে গেল, কিন্তু মূল নদী কিন্তু এটা, মূল নদী এটা। আর এই যে নদীগুলো বের হয়ে গেল, এগুলোকে বলা হচ্ছে কি শাখা নদী, অর্থাৎ মূল নদী থেকে এগুলোর শাখা বের হয়েছে, এগুলো হচ্ছে শাখা নদী। আর কোনো নদী যদি এই নদীতে কন্ট্রিবিউট করে উপর থেকে বা পাহাড় থেকে কোনো উৎস থেকে যদি আরেকটা নদী আসছে, এসে এই যে নদী এই নদীতে কন্ট্রিবিউট করলো, অর্থাৎ এই নদীতে পতিত হলো, এই যে নদীটা পতিত হলো এটাকে বলা হচ্ছে কি উপনদী। এটাই হচ্ছে শাখা নদী এবং উপনদীর মধ্যবর্তী যে পার্থক্য সেটা। এখন আমাদের বলা হয়েছে যমুনা নদীর উপনদী কোনটি, অর্থাৎ যমুনা নদীতে এসে পতিত হয়েছে এমন নদী কোনটি? এখানে আছে দেখতে পাচ্ছি আমরা মহানন্দা ও করতোয়া, তিস্তা ও করতোয়া, আড়িয়াল খাঁ ও তিস্তা, মহানন্দা ও তিস্তা। তাহলে এর মধ্যে উত্তর কোনটা হবে? এর মধ্যে উত্তর কোনটি হবে? আড়িয়াল খাঁ এবং তিস্তা যে নদীটা আছে এই নদীটা হচ্ছে
যমুনার উপনদী, অর্থাৎ এই দুইটা নদী আড়িয়াল খাঁ এবং তিস্তা এটা এসে পতিত হয়েছে কোন নদীতে? যমুনা নদীতে, যার কারণে একে যমুনার উপনদী বলা হয়ে থাকে। তাহলে উত্তর হচ্ছে কত নম্বর? গ নম্বর। এবার দেখি পরবর্তী যে আমাদের প্রশ্নটি আছে যে মূল নদী থেকে যে সকল নদী বের হয় তাদের কি বলে? আমরা একটু আগেই যে প্রশ্নটা দেখলাম সেখানে আমরা কিন্তু দেখলাম যে দুইটা নদীর টাইপ আছে, উপনদী এবং শাখা নদী। তাহলে মূল নদী যেটা আছে সে নদী থেকে একটা নদী বের হয়ে আসছে, এই নদীটিকে কি বলা হচ্ছিল তখন? আমরা দেখলাম যে শাখা নদী বলা হচ্ছে। তাহলে এখন উত্তর কোনটা হবে? উত্তর হবে শাখা নদী। এবার দেখি পরবর্তী যে প্রশ্ন, পদ্মা নদীর শাখা নদী কোনটি? পদ্মা নদীর শাখা নদী কোনটি? গড়াই, করতোয়া, মধুমতি, তিতাস। গড়াই, করতোয়া, মধুমতি, তিতাস। অর্থাৎ যে পদ্মা নদী থেকে আরও একটি নদী বের হয়েছে, এই নদীটার নামটা কি? গড়াই, করতোয়া, মধুমতি, তিতাস। এখানে উত্তর হবে ক নাম্বার, গড়াই। গড়াই একটা নদী যেটা ফরিদপুর অঞ্চলে ওইদিকে অবস্থিত, এবং এই নদীটা কি হয়েছে? এই নদীটা পদ্মা নদী থেকে বের হয়ে এসেছে এবং যার কারণে একে বলা হচ্ছে পদ্মা নদীর শাখা নদী। এবার দেখি পরবর্তী যে প্রশ্ন, যে একটি মাত্র মৌল দ্বারা গঠিত খনিজ কোনটি? একটি মাত্র মৌল, অর্থাৎ একটি মাত্র মৌলিক পদার্থ দ্বারাই কিন্তু গঠিত হয়েছে এমন খনিজ কোনটি? এখানে অপশন দেখতে পাচ্ছি দস্তা, লোহা, তামা, ক্যালসাইট। ক্যালসাইট, দস্তা, লোহা, তামা, ক্যালসাইট। দস্তা, লোহা, তামা, ক্যালসাইট, এর মধ্যে কোনটা একটা মাত্র মৌলিক বা মৌল পদার্থ দ্বারা গঠিত হয়েছে? এর মধ্যে উত্তর হবে কোনটা? উত্তর হবে গ নাম্বার, তামা। তামা এক ধরনের খনিজ পদার্থ যা মাত্র একটি মৌল দ্বারা গঠিত হয়েছে। তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে গ নাম্বার। আর বাকি যেই আমরা পদার্থগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু অন্যান্য মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত হয়েছে, যেগুলোতে অন্যান্য মৌলিক পদার্থ রয়েছে, যার কারণে এগুলোকে আমরা উত্তর হিসেবে নিতে পারছি না। এবার দেখি 24 নম্বর যে প্রশ্নটা আছে, 1950 সালে আসামে যে ভূমিকম্প হয়েছিল তার ফলে কোন নদীর গতি পরিবর্তিত হয়? যমুনা, দিবং, হুগলি, আত্রাই। যমুনা, দিবং, হুগলি, আত্রাই। 1950 সালে যে ভূমিকম্প, এটা কিন্তু আমরা আগে একটা প্রশ্ন দেখলাম যে এটা কি হয়েছে? শিলার ভাঁজের কারণে তৈরি হয়েছে, তাই না? শিলার ভাঁজের কারণে তৈরি হয়েছে, এবং এই যে ভূমিকম্প এর ফলে একটা নদীর গতিপথ পরিবর্তন হয়ে যায়। এর মধ্যে আমরা দেখছি চারটা অপশন আছে, ক যমুনা, খ দিবং, গ হুগলি, ঘ আত্রাই। তাহলে আমরা এখন উত্তর করার চেষ্টা করি যে এর মধ্যে উত্তর কোনটা হবে। 1950 সালের যে ভূমিকম্প, এই ভূমিকম্পের ফলে আসামের কোন নদীর গতিপথ পরিবর্তিত হয়? ক, খ, গ, ঘ, এর মধ্যে উত্তর কোনটি হবে? আসামের যে ভূমিকম্পটি হয় 1950 সালে, সেটা মূলত হয় শিলার ভাঁজের যেই কারণ, সেই কারণে। তো আমরা যদি কল্পনা করি এখান থেকে একটা নদী প্রবাহিত হচ্ছে এবং একটা তীব্র মাত্রার ভূমিকম্প হলো 1950 সালের মতো। এখন এই ভূমিকম্প হওয়ার ফলে দেখা যায় যে নদীর যে তলদেশ, এই তলদেশে বিভিন্ন ফাটলের তৈরি হয়, কিংবা নদী যে একটা নির্দিষ্ট লাইন বরাবর প্রবাহিত হয়, এটাতে বাধার সৃষ্টি হয়। বাধার সৃষ্টি হওয়ার ফলে নদী এখান দিয়ে প্রবাহিত হচ্ছে, এখান থেকে প্রবাহিত না হয়ে দেখা যায় নদী সোজা না যেয়ে একটু বাঁকা হয়ে গেছে, বাঁকা হয়ে অন্য একটা অঞ্চল দিয়ে প্রবাহিত হচ্ছে, যে প্রবাহিত সেটা কিন্তু হচ্ছে। এর ফলে নদীর যে গতিপথ, স্বাভাবিক গতিপথ আমরা যেটা বলি, কারণ দেখা যায় সোজা যাচ্ছে নদী, অনুমান থাকে কি নদী আরও সোজাই যাবে, কিন্তু এই ভূমিকম্পের ফলে দেখা যায় যে নদীর গতিপথ এই দিকে বাঁকা হয়ে গেল। এই যে গতিপথের পরিবর্তন, এটা কিন্তু হয়েছিল 1950 সালে। সেটা হয়েছিল কোন নদীর? এখানে খ নাম্বার, দিবং নামে নদীর যে গতিপথ সেটা কিন্তু পরিবর্তন হয়েছিল 1950 সালে আসামের ভূমিকম্পের ফলে। তাহলে 24 সালের জন্য উত্তর কোনটা হচ্ছে? উত্তর হচ্ছে খ নাম্বার। এবার দেখি 25 নাম্বার যে প্রশ্নটি আমাদের আছে, যে জাপানি ভাষায় সুনামি শব্দের অর্থ কী? একটু আগে আমরা আইডেন্টিফাই করলাম যে সুনামি এটা কী ভাষার শব্দ? এটা জাপানি ভাষার শব্দ। এখন এই শব্দটির অর্থটা কি সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো এখানে বাংলা অর্থ কী মূলত এটা জানতে চাওয়া হয়েছে। সমুদ্রের গর্জন, নীল পানি, চোখের জল, পোতাশ্রয়ের ঢেউ। এর মধ্যে উত্তর কোনটি হবে? এর মধ্যে উত্তর কোনটি হবে? ক, খ, গ, ঘ। আমরা উত্তর করার চেষ্টা করি। জাপানি ভাষায় সুনামি শব্দের অর্থ কী?
জাপানি ভাষায় মূলত সুনামি শব্দের অর্থ হচ্ছে পোতাশ্রয়ের ঢেউ, পোতাশ্রয়ের ঢেউ। আর সুনামি কী কারণে তৈরি হচ্ছে? ভূমিকম্পের ফলে কিন্তু সুনামি তৈরি হয়। এবং সুনামিতে মূলত কী হয়, যে সমুদ্রের পানি একটা, যদি আমরা স্বাভাবিকভাবে একটু কল্পনা করার চেষ্টা করি, একটা নির্দিষ্ট পাত্র, এটা ভাবলাম একটা নির্দিষ্ট পাত্র, এর মধ্যে পানি বিদ্যমান। এখন আমরা যদি ওই যে পাত্রটাকে তীব্র ঝাঁকুনি দিই, তাও দেখা যাবে কি, যে এই পানি যেটা আছে সেটা কিন্তু বাইরে পড়ে যাবে, তীব্র যে ঝাঁকুনি তার ফলশ্রুতিতে। তো পৃথিবী কিন্তু ওইভাবে, যে সমুদ্রের তলদেশ কিন্তু আছে এবং তলদেশের পরে পানি বিদ্যমান। এখন যখন ভূমিকম্প হচ্ছে তীব্র মাত্রায়, তখন এই যে পানি যেটা, সে কিন্তু উপচে পড়ছে। এই যে সাগরের তীর যেটা আছে, এই তীর পেরিয়ে সেটা যে লোকালয়, ঘনবসতি অঞ্চল, সে অঞ্চলগুলো প্লাবিত করছে। প্লাবিত করে কি করছে? পানি কিন্তু আবার ফিরে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি সমুদ্র সৈকতে কখনো যেয়ে থাকি, তো সমুদ্র সৈকতে দেখবো কি, যে আমরা যদি দাঁড়াই একটা জায়গায়, তো সমুদ্রের পানি এসে আমাদের পা ভিজিয়ে আবার কিন্তু ফিরে যায়। তো এইখানে সুনামির সময় ঠিক এমনই হয়, অত্যন্ত চাপের সাথে বা অত্যন্ত ক্ষিপ্রতার সাথে যে সমুদ্রের পানি সেটা কিন্তু লোকালয়ে প্রবেশ করে এবং সব কিছু ধুয়ে মুছে নিয়ে আবার সমুদ্রে ফিরে যায়। তো এই কারণে এটা খুবই যে ধ্বংসাত্মক হয়ে থাকে। আর যে সুনামি, এটা জাপানি ভাষার শব্দ এবং বাংলা ভাষার অর্থ কি? পোতাশ্রয়ের ঢেউ। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এবার দেখি ২৬ নম্বর যে প্রশ্নটি, সুনামি সৃষ্টি হয় কী কারণে? সুনামি সৃষ্টি হয় কী কারণে? আগ্নেয়গিরির আগ্নুৎপাতের জন্য, হিমবাহের কারণে, শিলাচ্যুতির কারণে, বাষ্প প্রবাহের কারণে। কোন কারণে সুনামি হয়ে থাকে? আগ্নেয়গিরির আগ্নুৎপাতের জন্য, হিমবাহের কারণে, শিলাচ্যুতির কারণে, বাষ্প প্রবাহের কারণে। তাহলে উত্তর কোনটি হবে? আগ্নেয়গিরির আগ্নেয় উৎপাত, এটাও কিন্তু তীব্র কম্পনের সৃষ্টি করে, চাপের সৃষ্টি করে। এবং হিমবাহ আমরা দেখলাম যে ভূমিকম্পেরও কিন্তু একটা কারণ, কারণ হিমবাহ যখন খুব তীব্র গতিতে এবং খুব শক্তিশালীভাবে যদি যখন যেই ভূপৃষ্ঠে সেটাতে যদি যেই পতিত হয়, তখন কিন্তু একটা কম্পনের তৈরি হয়। আর শিলাচ্যুতি বা শিলার এক স্থান থেকে অন্য স্থানে সম্প্রসারণ বা ক্ষয়ে যাওয়া, এটার কারণে কিন্তু ভূমিকম্প হয়ে থাকে। কি? বাষ্প প্রবাহ, বাষ্পে যে পৃষ্ঠস্থ যে বাষ্পগুলো আছে, বিভিন্ন তাপের কারণে তৈরি হয়ে থাকে, সেগুলো কিন্তু অনেক সময় কি হয়, যে ভূপৃষ্ঠের ভূত্বক, এটা কিন্তু ভেদ করে উপরে উঠে আসতে চায়। তো এটাও কিন্তু চাপের সৃষ্টি করে। তাহলে উত্তর কোনটা হবে? সুনামি সৃষ্টি হয় কেন? সুনামি সৃষ্টি হচ্ছে অন্যতম কারণ কি? আগ্নেয়গিরির আগ্নুৎপাতের জন্য। আগ্নেয়গিরির আগ্নুৎপাতের জন্য সুনামি তৈরি হয়ে থাকে। আর জাপান, সেটা কিন্তু সুনামির জন্য একটা রেড জোন, কারণ জাপানে কিন্তু আমরা জানি অনেক বেশি আগ্নেয়গিরি আছে। এবং যখন আগ্নুৎপাত শুরু হয়, তখন ব্যাপক কম্পনও শুরু হয় পাশাপাশি। তো যার ফলে দেখা যায় যে সুনামির একটা তীব্রতা দেখা দেয় ওই সময়টাতে। পরের যে প্রশ্নটি আমাদের আছে, যে কোন শক্তির প্রভাবে নদী প্রবাহিত হয়? ভূমিকম্প, আগ্নেয়গিরি, অভিকর্ষ, মাধ্যাকর্ষণ শক্তি। নদী কী কারণে প্রবাহিত হয় বা প্রবাহিত হয়ে থাকে নদী? তো আমরা যখন নদীর জীবনচক্র সম্পর্কে জানি, তো নদীর জীবনচক্র কী হয়, নদী কি সাধারণত কোন কোন জায়গা থেকে তৈরি হয়ে থাকে? দেখা যায় যে একটা উঁচু পাহাড় বা হিমবাহ, পাহাড়ে অনেক সময় ফাটলের তৈরি হয়, ফাটলের তৈরি হয়ে এটা পানি প্রবাহিত হয়। আবার হিমবাহ যেগুলো, যেই পাহাড়ের চূড়ায় বিভিন্ন ধরনের বরফ গলে এবং বরফ জমে থাকে, বরফগুলো যখন গলে, তখন দেখা যায় যে সেটা তীব্র গতিতে, এই যে আমরা যদি এখন থেকে একটা পাহাড়ের ঢাল কল্পনা করি এবং এখানে হিমবাহ জমে আছে, এবং যখন এটা ধীরে ধীরে গলে যাচ্ছে, তখন কিন্তু আস্তে আস্তে এটা চুইয়ে চুইয়ে ভূপৃষ্ঠে নেমে আসছে এবং এটা একটা সময় কি নদীর সৃষ্টি করছে। তো এই যে উপর থেকে নিচে নেমে আসছে, এই নিচে নেমে আসার কারণটা কি? কারণটা হচ্ছে কি? মাধ্যাকর্ষণ শক্তি। মাধ্যাকর্ষণ শক্তির ফলেই এই যে নদী উঁচু স্থান থেকে নিচের স্থানে, একসময় এই নিচের স্থান আসতে আসতে একদম নিচু যে স্থানটা সমুদ্র, সেটাতে কিন্তু নদী পতিত হচ্ছে। তো এই যে শক্তি, সেই শক্তিটার পেছনে কি? মাধ্যাকর্ষণ শক্তি, যেটা তীব্র গতিতে টেনে নিয়ে আসছে নদীর পানিকে। এর ফলশ্রুতিতে নদী নিচে নেমে আসছে। তাহলে উত্তর কোনটা হচ্ছে? উত্তর হচ্ছে ক নাম্বার, মাধ্যাকর্ষণ শক্তি। এবার আমরা ২৮ নম্বর যে প্রশ্নটি আমাদের আছে, নদীর অধিক বিস্তৃত মোহনাকে কি বলে? নদীর অধিক বিস্তৃত মোহনাকে কি বলে? নদী যখন
তার বিভিন্ন জীবনচক্র আছে নদীর, এবং নদী ধীরে ধীরে প্রভাবিত হয় জীবনচক্র একদম ঊর্ধ্বগতি, তারপর মধ্যগতি, তারপরে নিম্নগতি। তো নিম্নগতিতে যখন নদী আসে তখন যখন সমুদ্রের পৃষ্ঠে বা সমুদ্রে পতিত হবে তখন নদীর যেই বিস্তৃতি সেটা কিন্তু একটু বৃদ্ধি পায়। তো এখানে নদী একটু ফানেল আকৃতির, এইভাবে ফানেল আকৃতির হয়ে ধীরে ধীরে সমুদ্রে মিশে যায়, সমুদ্রে মিশে যাচ্ছে। তো এই যে মিশে যাওয়া, এই যে মিশে যাওয়া অঞ্চল, এটাকে কিন্তু বলা হচ্ছে কি নদীর মোহনা। এখন যেই নদীর মোহনা অনেক বেশি বিস্তৃত বা এই ফানেল আকৃতিটা অনেক বেশি, সেইটাকে কি বলা হচ্ছে সেটা আমাদের এখানে উত্তর করতে হবে। মোহনা, নদী সঙ্গম, দোয়াব, খাড়ি। তো নদী সঙ্গম আমরা দেখেছি যে দুইটা নদীর যখন মিলন হচ্ছে, একসাথে মিল হচ্ছে, তখন সেটাকে নদী সঙ্গম বলছে। আর মোহনা তো এখানে আসেই, তাহলে এটা উত্তর হবে না। আর এর মধ্যে বাদ আছে খড়ি, এবং একটা হচ্ছে খাড়ি, একটা হচ্ছে দোয়াব। তাহলে এর মধ্যে উত্তর কোনটা হবে, ক নাকি খ? আমি দুইটা অপশন তোমাদের সহজ করে দিলাম আরও, যে গ ঘ বাদ দিয়ে দিলাম। এখন ক এবং খ এর মধ্যে কোনটা হবে? নদীর অধিক বিস্তৃত মোহনাকে কি বলে? ধরো নদীর যে অধিক বিস্তৃত যে মোহনা সেটাকে বলা হচ্ছে কি, খাড়ি বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে খাড়ি। আর দোয়াব বলতে এই যে দুটি নদীর যেই মধ্যবর্তী স্থান যেটাকে আছে সেটাকে বলা হচ্ছে দোয়াব, বা দ্বীপ জাতীয় যে জিনিসটা সেটাকে বলা হচ্ছে দোয়াব। তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে ক নাম্বার, খাড়ি। এবার আমরা পরবর্তী যেই প্রশ্ন সেটা দেখি যে প্রবাহমান দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে কি বলে? নদী গর্ভ, খাড়ি, উপত্যকা নাকি দোয়াব? প্রবাহমান দুটি নদীর মধ্যবর্তী স্থানকে, অর্থাৎ যদি আমরা কল্পনা করি যে দুইটা নদী প্রবাহিত হচ্ছে এইভাবে, আরও একটা দূরবর্তী অঞ্চলতে আরও একটা নদী প্রভাবিত হচ্ছে। তো এই যে মধ্যবর্তী যে অঞ্চল, এবং এটা কাছাকাছি আসলো একটা সময়, এবং এই মধ্যবর্তী একটা অঞ্চল তৈরি হলো, এবং অঞ্চলটাকে কি বলা হচ্ছে? নদী গর্ভ, খাড়ি, উপত্যকা নাকি দোয়াব? কোনটা? তারপরে গত প্রশ্নে যে আমরা আলোচনা করলাম যে ওটাকে বলা হচ্ছে কি, দোয়াব বলা হচ্ছে, ওটাকে বলা হচ্ছে দোয়াব। যেই দুইটি নদীর মধ্যবর্তী যে স্থান সেটাকে বলা হচ্ছে দোয়াব। প্রবাহমান দুইটা নদীর মধ্যবর্তী স্থানকে, উত্তর হবে কত? ঘ নাম্বার, দোয়াব। এবার 30 নম্বর যে প্রশ্নটি আমাদের আছে যে দুই বা ততোধিক নদীর মিলনস্থলকে কি বলে? দুই বা ততোধিক অর্থাৎ একের অধিক বা একটি নদী আরেকটা নদীর সাথে যখন মিলিত হচ্ছে ওই স্থানটাকে বলা হচ্ছে নদী সঙ্গম, কারণ এখানে দুইটা নদী মিলিত হচ্ছে। তাহলে এটা উত্তর হবে কোনটা? উত্তর হবে ক নাম্বার, নদী সঙ্গম। এবার 31 নম্বর প্রশ্নটি আমরা দেখি যে ঊর্ধ্বগতিতে নদীর প্রধান কাজ কি? ঊর্ধ্বগতি, তাহলে নদীর কয়েকটা গতি আছে, একটা হচ্ছে ঊর্ধ্বগতি, একটা হচ্ছে মধ্যগতি, একটা হচ্ছে নিম্নগতি। যখন নদী একটা পাহাড় থেকে নেমে আসছে, নেমে এসে সমতলে নামলো, এই যে নদীর এই যে সময়কালটা, এই সমতলে নেমে আসা পর্যন্ত এইটাকে বলা হচ্ছে ঊর্ধ্বগতি। সমতলে নদী প্রভাবিত হলো কিছু অঞ্চল দিয়ে, এই যে একটা জায়গা যেটা নদী সমতলে প্রভাবিত হচ্ছে, এটা হচ্ছে নদীর মধ্যগতি। আর একদম শেষ পর্যায়ে নদী যখন সমুদ্রে বিলীন হয়ে যাচ্ছে বা সমুদ্রের পানির সাথে মিশে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে নদীর নিম্নগতি। এখন এই ঊর্ধ্বগতিতে নদীর প্রধান কাজ যেটা থাকে সেটা পরিবহন, সঞ্চয়, ক্ষয় সাধন নাকি অপসারণ। পরিবহন বলতে কোনো কিছু প্রবাহিত করে নেওয়া যাওয়া, সঞ্চয় বলতে কোনো কিছু জমা রাখা, আর ক্ষয় সাধন বলতে সামনে যা আসবে তা ধ্বংস করে নিয়ে যাওয়া, আর হচ্ছে অপসারণ বা আমি যা ক্ষয় করলাম তা বয়ে নিয়ে যাওয়া। তাহলে এর মধ্যে উত্তর কোনটা হবে? ক, খ, গ, ঘ? আমরা উত্তর করার চেষ্টা করি। নদীর যে ঊর্ধ্বগতি আমরা দেখতে পাচ্ছি, যখন নদী একটা পাহাড় বা একটা উঁচু স্থান থেকে নেমে আসবে নিচের দিকে, তখন কিন্তু তার জন্য কোনো যে পথ সেটা কিন্তু তৈরি করা থাকবে না, এবং সেখানকার যেই ভূমি সেটাও কিন্তু বেশ ইয়ে থাকবে, বন্ধুর থাকবে, অর্থাৎ পাথর থাকতে পারে, কিংবা অন্যান্য খনিজ পদার্থ থাকতে পারে, শক্ত পদার্থ থাকতে পারে, যেগুলো কি নদী ক্ষয় করে আনতে পারে। অর্থাৎ প্রবল পানি চাপের মাধ্যমে নদী সেগুলো কি করবে? ক্ষয় করবে, চারিপাশ থেকে নদী ক্ষয় করতে করতে নিচে আসবে। কিন্তু যখন নদী ভূপৃষ্ঠে বা সমতল স্থানে আসবে তখন কিন্তু নদীর আর ওই ক্ষয় কাজ করা লাগবে না। নদী কি করবে? যে
নরম মাটি থাকবে, পলি মাটি থাকবে, সেগুলোতে নদী সহজেই পানি প্রবাহিত হতে পারবে। এবং ওই যে ক্ষয় করে নিয়ে আসছে এগুলো কিন্তু নদীর সাথেই প্রবাহিত হচ্ছে, যেটা পরিবহন। এবং এটা হবে কি, এটা এসে যখন ওই পলি মাটি বা ভূত্বকে যেটা আসবে সেটা জমা হয়ে আবার দ্বীপের ছোটো ছোটো দ্বীপের তৈরি করে। তো এইভাবে কিন্তু পলি প্রবাহিত হয়ে দ্বীপেরও তৈরি করে, ওইটা আবার সঞ্চয়ের মধ্যে পড়ে। আর অপসরণ যেটা, যে ওই যে শুরুর দিকে যেই পাহাড় থেকে বা উঁচু স্থান থেকে নদী প্রবাহিত হলো, ওইটা কি ক্ষয় করে নিয়ে আসলো, সাথে করে যেটা বয়ে নিয়ে আসলো সেটা হচ্ছে অপসারণ। তাহলে এখানে উত্তর কোনটা হবে? উত্তর হবে গ নাম্বার, ক্ষয় সাধন। পরবর্তী প্রশ্ন যেটা, ভূত্বক কি দ্বারা গঠিত? ভূত্বক কি দ্বারা গঠিত? ভূত্বক কি দ্বারা গঠিত? শিলা, খনিজ, মাটি নাকি বালি? শিলা, খনিজ, মাটি, বালি। ভূত্বকের যে গঠিত হওয়ার প্রধান উপাদান কোনটি? শিলা, খনিজ, মাটি নাকি বালি? আমরা উত্তর করার চেষ্টা করি। শিলা, খনিজ, মাটি, বালি, কোনটি হবে উত্তর? তাহলে বলা হচ্ছে কি, ভূত্বক যেটা দ্বারা গঠিত সেটা হচ্ছে শিলা। আমরা একদম শুরুর দিকে যে প্রশ্নগুলো সলভ করেছি ওগুলোতে দেখলাম যে ভূত্বকের যে প্রধান বিভিন্ন ধরনের খনিজ পদার্থ কিন্তু সমন্বিত হয়ে শিলা তৈরি করে। আর ভূত্বকের যে উপরিভাগের যে অংশ, যেটা অশ্বমণ্ডল, অশ্বমণ্ডলকে আমরা জানি যে পৃথিবীর কয়েকটা ভাগে ভাগ করা যায়, অশ্বমণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। তো এর মধ্যে সবচেয়ে উপরের যে অংশ যেটা, সেটা হচ্ছে অশ্বমণ্ডল। তো অশ্বমণ্ডলের উপরেই কিন্তু ভূত্বক রয়েছে। এবং ভূত্বকের যে উপাদানের গঠন হওয়ার প্রধান উপাদান কোনটা? উপাদান হচ্ছে ক নাম্বার, শিলা। এবার দেখি 33 নাম্বার আমাদের যে প্রশ্নটি আছে, যে আগ্নেয় শিলাকে অস্তরীভূত শিলা বলা হয় কেন? শিলা স্তর আছে বলে, শিলা স্তর নেই বলে, শিলা অপেক্ষাকৃত ভারী বলে, শিলা স্ফটিকার বলে। আগ্নেয় শিলা যেগুলা অর্থাৎ যেগুলো আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের মাধ্যমে নির্গত হয়ে জমাট বেঁধে যেগুলো তৈরি হয়, সেই শিলাগুলো। তো এই শিলাগুলোকে কি বলা হচ্ছে? অস্তরীভূত শিলা। এখানে আমরা যদি দেখি, অস্তরীভূত অর্থাৎ স্তর নাই এগুলোর, স্তর না, এগুলো অস্তরীভূত অর্থাৎ এগুলো স্তরে স্তরে বিন্যস্ত না। যেমন আমরা দেখেছি চুনা পাথর স্তরে স্তরে বিন্যস্ত, আবার পাললিক শিলা যেগুলো আছে সেগুলো কি স্তরে স্তরে বিন্যস্ত। কিন্তু এই আগ্নেয় শিলা যেগুলো, সেগুলো কি অস্তরীভূত। তাহলে এখানে অপশানে যদি আমরা দেখি যে যে শিলা স্তর আছে বলে, তো এই শিলা কি স্তর আছে? এই শিলা স্তর নেই। আবার শিলা অপেক্ষাকৃত ভারী বলে, এটা কিন্তু এখানে আমাদের প্রশ্নের সাথে প্রাসঙ্গিক না। আবার শিলা স্ফটিকার কিনা, এটা আমাদের প্রশ্নের সাথে না। তো এখানে উত্তর কোনটা হচ্ছে? উত্তর হচ্ছে শিলায় স্তর নেই বলে একে অস্তরীভূত শিলা বলা হচ্ছে। এবার আমাদের পরবর্তী যে প্রশ্ন, যে আগ্নেয়গিরি বা ভূমিকম্পের ফলে ভূত্বকে দুর্বল ফাটল দিয়ে গলিত লাভা নির্গত হয়ে কী ধরনের শিলা সৃষ্টি করে? কী ধরনের শিলা সৃষ্টি করে? অর্থাৎ যখন আগ্নেয়গিরির উৎপাত হচ্ছে, তখন ভূত্বকের যে দুর্বল অংশ যেগুলো থাকে সেগুলো কিন্তু ফেটে কি হয়, যে লাভা বা যে লাল যে অংশটা আমরা দেখতে পাই, লাভা, যেটা আগ্নেয়গিরি উৎপাতের মাধ্যমে নির্গত হয়, সেটা যে লাভা, সেটা বের হলো, বের হয়ে যখন জমাট বেঁধে শিলা তৈরি করে, সেই শিলাটাকে কি বলা হচ্ছে? পাললিক শিলা, রূপান্তরিত শিলা, স্তরীভূত শিলা, আগ্নেয় শিলা। তাহলে আমরা জানি যে পাললিক শিলা সেটা কিন্তু কি হচ্ছে, যে পলি প্রভাবিত হয়ে তৈরি হচ্ছে। আর রূপান্তরিত শিলা কি, যে একটা শিলা রূপান্তরিত হয়ে যখন আরেকটা শিলায় যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে রূপান্তরিত শিলা। আর কি স্তরীভূত শিলা, যেটা স্তরে স্তরে বিন্যস্ত। তো আমরা আগের প্রশ্নটাই দেখলাম যে আগ্নেয় শিলা যেটা, সেটা কিন্তু স্তরীভূত না। অর্থাৎ উত্তর কোনটা হচ্ছে? উত্তর হচ্ছে গ নাম্বার, আগ্নেয় শিলা। গ নাম্বার, আগ্নেয় শিলা। এবার পরবর্তী যে প্রশ্নটা আমাদের, জীবাশ্মের উপস্থিতি নিচের কোনটিতে দেখা যায়? কয়লা, ব্যাসল্ট, কোয়ার্টজ এবং ডলোমাইট। তাহলে উত্তর কোনটি হবে? উত্তর কোনটি হবে? কয়লা, ব্যাসল্ট, কোয়ার্টজ, ডলোমাইট। জীবাশ্মের উপস্থিতি আমরা কয়েকবারই কিন্তু আলোচনা করেছি কয়লা নিয়ে, তো আশা করি এই প্রশ্নটা সবারই পারার কথা।
জীবাশ্মের উপস্থিতি দেখা যায় কয়লাতে, কারণ কয়লা কি, কয়লা জমা তৈরি হয় কীভাবে, বিভিন্ন ধরনের জীবের দেহাবশেষ থেকে। এগুলো বিভিন্ন সময়ে জমাট বেঁধে ধীরে ধীরে চাপের বিভিন্ন চাপ, তারপরে অন্যান্য যেই প্রাকৃতিক শক্তির কারণে এগুলো কিন্তু তৈরি হয়ে থাকে কয়লা। তো এটা এক ধরনের জীবাশ্ম জ্বালানি। তো এর মধ্যে জীবের ধ্বংসাবশেষ পাওয়া যায় বলে জীবাশ্ম খনিজ বলা হচ্ছে। এবার দেখি যে 36 নম্বর, স্লেট কোন ধরনের শিলা? আগ্নেয়, পাললিক, রূপান্তরিত, কাদা। আগ্নেয়, পাললিক, রূপান্তরিত, কাদা। স্লেট এক ধরনের শিলা, যেটা কোন ধরনের সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে, যেটা আগ্নেয় শিলা নাকি পাললিক শিলা নাকি রূপান্তরিত শিলা নাকি কাদা জাতীয় শিলা। আমরা উত্তর করার চেষ্টা করি, এটা উত্তর কোনটা হবে, ক, খ, গ নাকি ঘ নাম্বার? তো স্লেট হচ্ছে এক ধরনের রূপান্তরিত শিলা, যেটা কয়লার মাধ্যমে রূপান্তরিত হয়ে তৈরি হয়। কয়লা রূপান্তরিত হয়ে তৈরি হয় কি স্লেট, এবং এই শিলা রূপান্তর হয়ে তৈরি হচ্ছে বলে একে বলা হচ্ছে রূপান্তরিত শিলা। অর্থাৎ উত্তর হবে গ নম্বর, রূপান্তরিত শিলা। এবার দেখি ভূমিকম্পের ফলে বাংলাদেশের কোন নদীর গতিপথ পাল্টে যায়? বাংলাদেশের কোন নদীর, বাংলাদেশের একটা নদী আছে যে নদীর গতিপথ একটা ভূমিকম্পের কারণে পরিবর্তন হয়েছিল। তো ওই নদী যেটা, সেটার নামটা কি? কর্ণফুলী, মেঘনা, ব্রহ্মপুত্র, পদ্মা। কর্ণফুলী, মেঘনা, ব্রহ্মপুত্র, পদ্মা। এর মধ্যে উত্তর কোনটা হবে? আমাদের দেশে আমরা যদি বর্তমানে ম্যাপটা দেখি, এটা যদি আমরা কাল্পনিকভাবে ধরি, এটা যে উত্তরবঙ্গের অংশ যেটা, আর এই পাশ থেকে আমাদের যেই ময়মনসিংহ, নেত্রকোনা, এই পাশে সিলেট। তো আমরা বর্তমান সময় দেখতে পাই যে তিস্তা নদী এইভাবে, তারপর একসময় সেটা যমুনা নাম ধারণ করেছে, সিরাজগঞ্জের দিক থেকে প্রভাবিত হয়েছে। আবার এই দিকে রাজশাহী অঞ্চল যেটা, রাজশাহী অঞ্চল থেকে পদ্মা নদী যেটা, সেটা কিন্তু প্রভাবিত হয়েছে, এবং এই দুটি গোয়ালন্দের কাছাকাছি এসে একসাথে মিলিত হয়েছে। আবার এই পাশ থেকে একটা নদীকে আমরা বলি কি, যেটা এই ময়মনসিংহ অঞ্চলের মধ্য দিয়ে প্রভাবিত হয়েছে এবং কিশোরগঞ্জের কাছাকাছি ভৈরব বাজারের কাছ দিয়ে এসে আবার চাঁদপুরে এসে মিলিত হয়েছে, এই যে মেঘনা নাম ধারণ করে এই পদ্মার পদ্মা এবং যমুনার যে মিলিত প্রবাহ আছে সেটার সাথে, এবং একসাথে হয়ে সেটা একসময় বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি তিনটি প্রধান প্রবাহ, এই সময় প্রাচীনকালে একটা ভূমিকম্প হয়েছিল প্রায় 1700 সালের দিকে ওই সময়টাতে, এবং যার ফলে এই যে ব্রহ্মপুত্র নদ যেটা আছে সেটার কিন্তু গতিপথ পাল্টে যায়। ব্রহ্মপুত্র নদের গতিপথ পাল্টে যায়, এবং এটা এক সময় যখন এই দিক দিয়ে প্রভাবিত হচ্ছিল, এই প্রভাবিত না হয়ে এটা কি হয়, এটা একটু বাঁকা হয়ে এইভাবে প্রভাবিত হতে শুরু করে, যার ফলশ্রুতিতে ওই যে ব্রহ্মপুত্র নদ যেটা, সেটাকে বলা হয় পুরাতন ব্রহ্মপুত্র নদ, এখান দিয়ে যেটা প্রভাবিত হচ্ছে। আর এই যে মিলিত প্রবাহ, এটাকে বলা হচ্ছে যমুনা, এবং এই নদীর যেই পুরাতন ব্রহ্মপুত্র নদ যেটা, এটার প্রবাহ, পানির প্রবাহ যেটা, সেটা কিন্তু কমে যায়। তো বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছিল 1700 সালের দিকে, যার ফলশ্রুতিতে এই ব্রহ্মপুত্র নদের গতিপথ এটা পাল্টে যায়, এবং এটা বর্তমানে পুরাতন ব্রহ্মপুত্র নামে পরিচিত, এই আদি যেই প্রবাহ আছে সেটা। এর পরবর্তী যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে কত সালে ভারতের কচ্ছ উপসাগরের উপকূলে প্রায় 5000 বর্গ কিলোমিটার স্থান সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়? কত সালে? আমরা বিগত আরেকটি প্রশ্ন দেখেছি যে ভূমিকম্পের ফলে একটা উপকূল কিন্তু নিমজ্জিত হয়, সেই উপকূলটা কি? সেটা ছিল কি কচ্ছ উপসাগর, যেটা ভারতে অবস্থিত। এখন আমাদের জিজ্ঞেস করা হয়েছে যে কচ্ছ উপসাগর উপকূলের 5000 বর্গ কিলোমিটার নিমজ্জিত হয়, সেটা কত সালে হয়, সেই ভূমিকম্পটা কত সালে সংঘটিত হয়? 1899, 1911, 1950 নাকি 1969? তারপরে উত্তর করার চেষ্টা করি, এর মধ্যে উত্তর কোনটা হবে, ক, খ, গ নাকি ঘ? ক, খ, গ নাকি ঘ, উত্তর কোনটি হবে? 1899, 1911, 1950 নাকি 1969? আমরা যারা ক্লাসটি দেখছি সবাই উত্তর করার চেষ্টা করি, এতে কী হবে, আমাদের যে বিভিন্ন ভুলগুলো সেগুলো আমরা ধরিয়ে নিতে পারবো, পাশাপাশি আমাদের কনফিডেন্স সেটা কিন্তু গ্রো করবে।
তাহলে কত সালে এটা হয়েছে? জাকারিয়া ইসলাম জাহিদ বলছে ঘ নাম্বার, অর্থাৎ 1969 সালে। আরও কি আমরা উত্তর করার চেষ্টা করি যে উত্তর কোনটা হবে। 1899, 1911, 1950 নাকি 1969, যেটা বলছে জাসিফ, দুঃখিত জাসিফ। এটার উত্তর হবে ক নাম্বার, 1899 সালে। 1899 সালে একটা ভূমিকম্প সংঘটিত হয়, যার ফলে ভারতের কচ্ছ উপসাগরের প্রায় 5000 বর্গ কিলোমিটার স্থান সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়। তার উত্তর হবে কোনটা? উত্তর হবে 1899 সাল। এবার আমরা পরবর্তী যে প্রশ্ন সেটা দেখব। আগ্নেয়গিরির শিলাকে কয় ভাগে ভাগ করা যায়? আগ্নেয়গিরির শিলাকে কয় ভাগে ভাগ করা যায়? 2, 3, 4, 5। 2, 3, 4, 5 কয় ভাগে ভাগ করা যায়? আমরা বিগত একটা প্রশ্ন সলভ করার সময় কিন্তু এই উত্তরটা বলেছি, তোমরা যদি মনে থাকে তাহলে এখন উত্তরটা করো। আগ্নেয় শিলা, যেটা আগ্নেয়গিরির আগ্নুৎপাতের মাধ্যমে ভূপৃষ্ঠে নির্গত হয়, তো ওই শিলাকে কয় ভাগে ভাগ করা যাচ্ছে? একটা কিন্তু আমরা বলেছি যে বাইরে থাকছে, আরেকটা কিন্তু ভিতরে থাকছে। শুধু দুইটার একটা বইয়ের নাম আছে, সেটা কি? দুইটা কি? তো উত্তর হবে কয়টা? উত্তর হবে দুইটা। এবং দুইটা কি কি? একটা হচ্ছে অন্তজ আগ্নেয় শিলা, একটা হচ্ছে বহিজ আগ্নেয় শিলা। যেমন এই যে ডাইক এবং সিল, যখন এই দুইটা প্রশ্নের উত্তর আমরা খুঁজছিলাম যে ডাইক এবং সিল এটা অন্তজ নাকি বহিজ আগ্নেয় শিলা, তো ডাইক এবং সিল কি? এটা কিন্তু অন্তজ আগ্নেয় শিলা, অর্থাৎ এটা ভূপৃষ্ঠের নিচে পাওয়া যায়। আর যে বহিজ আগ্নেয় শিলাটা কি? ভূপৃষ্ঠের বাইরে পাওয়া যায়। তো আগ্নেয় শিলাকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারছি? দুইটা ভাগে। সে দুইটা ভাগ কি কি? বহিজ আগ্নেয় শিলা এবং অন্তজ আগ্নেয় শিলা। এবার আমরা পরবর্তী যে প্রশ্ন দেখি যে ম্যাগমা ঠান্ডা হয়ে কোন শিলায় পরিণত হয়? ম্যাগমা ঠান্ডা হয়ে কোন শিলায় পরিণত হয়? উত্তর আছে কি? পাললিক, অপাত্রয়ন, রূপান্তরিত এবং আগ্নেয়। ম্যাগমা ঠান্ডা হয়ে, ম্যাগমাটা কি? ম্যাগমা হচ্ছে যেই সমুদ্র, এই যে আগ্নেয়গিরি যেটা আছে, সে আগ্নেয়গিরি থেকে কিন্তু নির্গত হচ্ছে, যেটাকে ম্যাগমা বলা হচ্ছে। তো এই ম্যাগমা ঠান্ডা যখন হয়ে যায়, কারণ যখন নির্গত হয় তখন কিন্তু তীব্র এর তাপ থাকে এবং ধীরে ধীরে এটা কিন্তু শীতল হয়। তো শীতল হয়ে এটা এক ধরনের শিলা কিন্তু রূপান্তরিত হচ্ছে। এটাকে কি বলা হচ্ছে? তো ক নাম্বার, খ নাকি গ নাকি ঘ, কোনটা হবে উত্তর? আমরা সব উত্তর করার চেষ্টা করি। জাকারিয়া বলছে যে ক নাম্বার, বাকিরাও বলে আমরা উত্তর কোনটা হবে। উত্তর হবে কোনটা? উত্তর হবে ঘ নাম্বার। উত্তর হবে কত? ঘ নাম্বার, আগ্নেয় শিলা। কারণ বলাই হচ্ছে যে এটা কিন্তু আগ্নেয় উৎপাতের মাধ্যমে নির্গত হচ্ছে, তো এটা আগ্নেয় শিলা। এর মূলটা কি? অগ্নুৎপাত, এবং এটা ধীরে ঠান্ডা হয়ে তৈরি হচ্ছে কি? আগ্নেয় শিলা, ম্যাগমা যেটা, সেটা। তার উত্তর হচ্ছে ঘ নাম্বার, আগ্নেয় শিলা। এবার যাই পরের প্রশ্নটি আমরা, যে বহিজ আগ্নেয় শিলার উদাহরণ কোনটি? বহিজ আগ্নেয় শিলার উদাহরণ কোনটি? অন্তজ আগ্নেয় শিলা আমরা দেখলাম, আর ডাইক এবং সিল। তাহলে বহিজ আগ্নেয় শিলা যেগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে দুইটার নাম কি? তো গ্রানাইট ও গ্যাব্রো, ডলোরাইট ও ল্যাকোলিথ, ব্যাথোলিথ ও অ্যান্ডসাইট, ব্যাসল্ট এবং রায়োলাইট। এর মধ্যে উত্তর হবে কোনটা? এর মধ্যে উত্তর হবে কোনটা? ক, খ, গ নাকি ঘ? ক, খ, গ নাকি ঘ? জাকারিয়া বলছে ঘ নাম্বার, ব্যাসেল্ট ও রায়োলাইট। বাকিরা আমরা বলার চেষ্টা করি উত্তর কোনটা হবে। তাহলে জাকেরিয়া তুমি বলছিলে ঘ নাম্বার, উত্তর হবে ঘ নাম্বার, ব্যাসল্ট এবং রায়োলাইট। ব্যাসল্ট এবং রায়োলাইট এই দুইটা কি? বহিজ আগ্নেয় শিলা, অর্থাৎ এটা ভূপৃষ্ঠের উপরের অংশে পাওয়া যায় এই দুইটা শিলা, এবং যেটা কি? আগ্নেয় শিলার উদাহরণ। তাহলে উত্তরটি সঠিক হয়েছে। এবার দেখি 42 নম্বর যে প্রশ্ন আছে, যে কোন দুটি আগ্নেয় শিলা গ্রানাইট ও স্টে
ব্যাসেল্ট ও গ্রানাইট, কাকর ও কাদা, কেওলিন ও কয়লা। কেওলিন ও কয়টা, এটার উত্তর কিন্তু একদমই সহজ, আমরা সব উত্তর করার চেষ্টা করি। বিগত কয়েকটা প্রশ্নে কিন্তু এর উত্তর বের হয়ে গিয়েছে, আশা করছি তোমরা উত্তরটা করতে পারবে। গ্রানাইট ও স্টে, খ ব্যাসেল্ট ও গ্রানাইট, কাকর ও কাদা, কেওলিন ও কয়লা। তার উত্তর কোনটা হবে? উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে কি ব্যাসাল্ট এবং গ্রানাইট। ব্যাসাল্ট এবং গ্রানাইট এই দুইটা কি আগ্নেয় শিলার উদাহরণ। ব্যাসাল্ট এবং গ্রানাইট এই দুইটা হচ্ছে আগ্নেয় শিলার উদাহরণ, যেটা খ নম্বরে আছে। এখানে দেখি আমরা ক নম্বরে কিন্তু গ্রানাইট ছিল, কিন্তু গ্রানাইটের সাথে আরেকটা যেটা, সেটা কিন্তু আবার আগ্নেয় শিলা না, যার কারণে ওটা উত্তর হয়নি। আর বাকিগুলো কাকর ও কাদা, কেউলিন ও কয়লা, এগুলো সবই অন্যান্য শিলা, রূপান্তরিত শিলা কিংবা জীবাশ্ম শিলা, কিন্তু এগুলো আগ্নেয় শিলা না। এর মধ্যে উত্তর হবে খ নম্বর, যেটা ব্যাসাল্ট ও গ্রানাইট। এবার যে পরের প্রশ্নটা আমাদের আছে যে কোনটি অন্তজ আগ্নেয় শিলা? কোনটি অন্তজ আগ্নেয় শিলা? অন্তজ বলতে যেটা বুঝলাম আমরা যে ভূপৃষ্ঠের ভিতরে যে শিলাগুলো পাওয়া যাচ্ছে সেটা, যেমন থেকে ব্যাসেল্ট, রয়ালাইট, গ্যাব্রো, অ্যান্ডিসাইট। উত্তর তাহলে কোনটা হবে? ক, খ, গ, ঘ। এর মধ্যে উত্তর কোনটি হবে? আমরা উত্তর করার চেষ্টা করি। কোনটি অন্তজ আগ্নেয় শিলা? ব্যাসেল্ট, রায়োলাইট, গ্যাব্রো, অ্যান্ডিসাইট। এর মধ্যে কোনটা? এর মধ্যে হচ্ছে গ্যাব্রো, যেটা সেটা হচ্ছে কি অন্তজ আগ্নেয় শিলা। এটা ভূপৃষ্ঠের অভ্যন্তরে পাওয়া যায়। এটা ভূপৃষ্ঠের কোথায় পাওয়া যাচ্ছে? ভূপৃষ্ঠের অভ্যন্তরে পাওয়া যাচ্ছে, যার কারণে কি বলা হচ্ছে অন্তজ আগ্নেয় শিলা। এবার দেখি এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি আমরা। চিত্র যদি আমরা এটা খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে যে এক প্রকার ভূমিরূপ লেখা আছে চিত্রের নিচে। এক প্রকার ভূমিরূপ লেখা আছে এবং দেখা যাচ্ছে যে এখানে একটা চাপের তৈরি হচ্ছে একটা পদার্থের কারণে, এবং যার ফলে কি ভূপৃষ্ঠের এই অংশটা উঁচু হয়ে গিয়েছে। স্বাভাবিক বাকি অংশের তুলনায় কিন্তু এটা উঁচু হয়ে গিয়েছে। তো এখন বলা হচ্ছে আমাদের এই প্রশ্নটা যে উদ্দীপকে ভূমিরূপটি যে প্রক্রিয়ায় গঠিত হয়েছে তার উদাহরণ কোনটি? অর্থাৎ এই যে ভূমিরূপ যেটা, সেটা কোন প্রক্রিয়ায় গঠিত হয়েছে আমাদের সেটাকে আইডেন্টিফাই করতে হবে। তো এটা মূলত কি আগ্নেয়গিরির যে আগ্নুৎপাত, অনেক সময় দেখা যায় যে ভূপৃষ্ঠের নিচে যে তরল গলিত যে পদার্থগুলো আছে সেগুলো সবসময় চায় যে যখন অতিরিক্ত তাপের বা চাপের সৃষ্টি হয় তখন ভূপৃষ্ঠ ভেদ করে উপরে উঠে উঠে যেতে, কিন্তু অনেক সময় দেখা যায় যে ভূপৃষ্ঠের সব স্থান কিন্তু আর সমানভাবে নরম থাকে না। যদি নরম ভূত্বক থাকে তখন সেটা ফাটল তৈরি করে বের হয়ে আসতে পারে, কিন্তু অনেক সময় এই ভূত্বকের এই যে অংশগুলো এগুলো কিন্তু কঠিন হয়ে থাকে, যার ফলে দেখা যায় যে যেই পদার্থগুলো এগুলো চাপ তৈরি করে ঠিকই, কিন্তু এগুলো আর ফাটল তৈরি করে বের হয়ে আসতে পারে না। কিন্তু এর ফলশ্রুতিতে দেখা যায় যে এই যে অংশটুকু চাপ তৈরি হলো এটা উত্থিত হয়ে যায়, অর্থাৎ এটা এটা উপরে উঠে চলে যায় এবং চাপের ফলশ্রুতিতে এবং ভিতরে ফাঁপা তৈরি হয়, যেমন এইখানে চিত্রে আমরা দেখতে পাচ্ছি। তো এই যে এগুলো কিন্তু এক ধরনের পর্বত তৈরি করে। তো এগুলোকে বলা হচ্ছে আগ্নেয় পর্বত, যেগুলো এই যে আগ্নেয়গিরির এই যে এর তাপের কারণে বা পদার্থ যে গলিত পদার্থ এগুলো জমাট বাঁধে নিচে, আবার এগুলো তৈরি হচ্ছে। তো এর মধ্যে আন্দিজ পর্বত, তারিম মালভূমি, পাতাগোনিয়ার মালভূমি আর হেনরি পর্বত। তো হেনরি নামে এই পর্বতটা আমেরিকা অবস্থিত, এবং এই পর্বতটা এই প্রক্রিয়ায় গঠিত হয়েছে, অর্থাৎ নিচে আগ্নেয়গিরির যে তরল পদার্থ সেটা জমে তৈরি হয়েছে এবং এই উঁচু স্থানে এই হেনরি পর্বত আর হয়েছে। এবং আন্দিজ পর্বত যেটা হচ্ছে পাথর দ্বারা গঠিত, এটাও কিন্তু যে ইউরোপের দিকে এটা অবস্থিত। আর যে হেনরি সেটা কিন্তু আমেরিকায় অবস্থিত। আর তারিম মালভূমি, এগুলো মালভূমি, যেটা মালভূমি বলতে আমরা বুঝি কি যে স্বাভাবিক ভূমির থেকে উঁচু আবার পাহাড় থেকে নিচু এমন যেই ভূমি সেগুলা। তো এগুলো মালভূমির সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণ না, অর্থাৎ উত্তর হবে কোনটা? উত্তর হবে গ নাম্বার হেনরি পর্বত। গ নাম্বার হেনরি পর্বত। এবার দেখি এখানে আরও একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি যে বি অঞ্চলে নিচের কোন ভূমিরূপটি দেখা যায়? এখানে আমরা দেখতে পাচ্ছি পাহাড় দেখতে পাচ্ছি কিছু, যদি আমরা চিত্রটি দেখি, এবং পাহাড় থেকে
একটা সরু লাইন অর্থাৎ নদী, এখানে সমুদ্রে যেহেতু পতিত হয়েছে, নদী বের হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে একটা মার্ক করা আছে এ, বি এবং সি। তো আমাদের প্রশ্ন বলছে যে বি অঞ্চল নিচের কোন ভূমিরূপটি দেখা যায়, বি অঞ্চলে নিচের কোন ভূমিরূপটি দেখা যায়। অর্থাৎ এই অঞ্চলটাতে, যেটা আমরা নদীর যদি গতি হিসাবে দেখি, এটা হচ্ছে ঊর্ধ্বগতি, এটা মধ্যগতি, এটা হচ্ছে নিম্নগতি। অর্থাৎ মধ্যগতিতে নদীর কোন ভূমিরূপটি দেখা যায়? বদ্বীপ, ক্যানিয়ন, প্লাবন সমভূমি, আর একটা কি ভি আকৃতির উপত্যকা। তাহলে উত্তর কোনটা হবে? আমরা উত্তর করার চেষ্টা করি। এর উত্তর কোনটা হবে? বদ্বীপ। অর্থাৎ নদীর মধ্যগতিতে আমরা কোন ভূমিরূপ দেখতে পাই? বদ্বীপ, ক্যানিয়ন, প্লাবন সমভূমি, আর কি ভি আকৃতির উপত্যকা। আমরা উত্তর করার চেষ্টা করি। বদ্বীপ, বদ্বীপ কোন সময় তৈরি হয়? বদ্বীপ যখন নদী তার নিম্নগতিতে চলে আসে, এবং নিম্নগতিতে যখন আসে নদী, তখন দেখা যায় যে অনেক বেশি পলি প্রবাহিত করে নিয়ে আসে নদী। এবং যখন এভাবে ভাবলাম একটা নদী আসছে, এইভাবে একটা নদী আসছে, আমরা যদি এখানে দেখি, তো এই নদী আসার ফলে এই যে অংশটাতে, এই অংশটাতে যে চরের তৈরি হয়, এবং চরগুলোর ফলে দেখা যায় নদী যে হাতে আমাদের যদি দেখি যে শিরার মতো অনেকটা বিভক্ত হয়ে যায়, বিভিন্ন শাখা প্রশাখা তৈরি হয়ে যায়, এবং একটা ব্যাপক অঞ্চল জুড়ে এটা কিন্তু তৈরি হয়। তো এই অঞ্চলটাকে বলা হচ্ছে বদ্বীপ। যেমন আমাদের দেশে কিন্তু একটা বদ্বীপ, এটা আমরা যদি আমাদের মানচিত্রের নিচের অংশগুলো দেখি, সুন্দরবন অঞ্চল যেটা, সেটা কি প্রত্যেকটা জায়গায় ছোটো ছোটো নদীর যে অংশগুলো ফাটলের মতো মানচিত্র দেখা যায়। তো এই যে একটা বদ্বীপ তৈরি হয় এটা। আর ক্যানিয়ন যেটা কি, ক্যানিয়ন হচ্ছে যে পাহাড়ের মাঝখান দিয়ে যখন পাহাড় চিরে বের হয়ে আসে, তখন একটা খাতের তৈরি হয়, ওই খাতটাকে বলা হচ্ছে ক্যানিয়ন। আর প্লাবন সমভূমিটা কি? প্লাবন সমভূমি হচ্ছে নদী যখন দুই পাশটা প্লাবিত করে, অর্থাৎ নদী যখন পানি প্রবাহ যখন অনেক বেশি মাত্রা হয় তখন কিন্তু উপচে পড়ে এবং পানিটা দুই পাশ থেকে প্লাবিত করে। তো প্লাবিত করার ফলে নদীর যেই পলিপ্রবাহিত নদী করে নিয়ে আসে, সেগুলো কিন্তু মাটির এই পানির সাহায্যে এই দুই পাশের সমভূমিতে চলে যায়। তো এই যে সমভূমিতে চলে গেল, তখন তৈরি হবে সমভূমি, তৈরি হবে যেটা প্লাবন সমভূমি নামে পরিচিত। আর একটা কি ভি আকৃতির উপত্যকা। নদী যখন এই যে প্রবাহিত হচ্ছে একটা অঞ্চল দিয়ে, ধরলাম এই অঞ্চল থেকে নদী প্রবাহিত হচ্ছে, এবং এইখানে বেশ পাহাড় আছে, এবং এই পাহাড়ের মধ্যে যখন প্রবাহিত হয় নদী, তখন দেখা যায় এই ভি আকৃতি তৈরি হয়। অর্থাৎ এই যে এইখানে নদীর গতিটা কিন্তু বেশি থাকে, আর নদীর যেই চাপটা, সেই চাপটা নিচে অনেক গভীরে চলে যায়, এবং পানি অনেক দ্রুত প্রবাহিত হয়ে আসে। তখন এই যে একটা শেপ তৈরি করলো, এই শেপটাকে বলা হচ্ছে ভি আকৃতির উপত্যকা। তো এইখানে আমরা চিত্রে বিতে দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে নদী কিন্তু ঊর্ধ্বগতি রেখে মধ্যগতিতে চলে আসছে, এবং এই দুই পাশে কি সমতল ভূমি, এই দুই পাশেই সমতল ভূমি। অর্থাৎ নদী কি এই দুই পাশটাকেই প্লাবিত করেছে, প্লাবিত করে প্লাবন সমভূমি তৈরি করেছে। তো এখানে আমাদের অপশানে দেখতে পাচ্ছি গ নম্বরে প্লাবন সমভূমি আছে। তাহলে এই বি যে অঞ্চল, এটা কোন ধরনের ভূমিরূপ? এটা হচ্ছে প্লাবন সমভূমি। অর্থাৎ 45-এর উত্তর হবে কত? গ নম্বর। 45-এর উত্তর হবে গ নম্বর। এবার আমরা আমাদের চতুর্থ যে অধ্যায় ছিল, সেই অধ্যায়টা শেষ করলাম। এবার আমরা আমাদের ষষ্ঠ অধ্যায়, যেটা বায়ুমণ্ডল, সেটা পড়ব। তো শেষ করার পরে আমরা যে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি যে কোন কোন জায়গাগুলো থেকে আমাদের কোশ্চেনগুলো আসছে এই অধ্যায় থেকে। তো এখানে আমরা দেখতে পাই যে এখানে মূলত কী নিয়ে আলোচনা করা হয়েছে, আমাদের ভূত্বক, এগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে মোটা দাগে। তো ভূত্বকের কি বিভিন্ন ধরনের বর্ণনা কিন্তু আমাদের বইতে আছে। তো এখানে আমাদের যে ভূত্বকের প্রধান যেই শ্রেণী বিভাগ, অশ্বমণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল, এই তিনটা যে অংশ, এই তিনটা নিয়ে আমাদের খুব ভালোভাবে ধারণা ক্লিয়ার রাখতে হবে, কারণ এখান থেকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে এবং আসার সম্ভাবনা অনেক বেশি। আমরা যখন এই কোশ্চেনগুলো সলভ করলাম, তখন কিন্তু দেখলাম, পাশাপাশি কি দেখলাম আমরা, যে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ নিয়ে আলোচনা করা হয়েছে, খনিজ পদার্থ এবং শিলা নিয়ে আলোচনা করা হয়েছে। আরও একটা বিষয়, খনিজ এবং শিলা, এই দুইটার মধ্যে যে পার্থক্যটা আছে, রাসায়নিক যে পার্থক্য, সেটাও কিন্তু আলোচনা করা হয়েছে। যেমন খনিজ একটা মৌলিক পদার্থ দ্বারা গঠিত, আবার একটা শিলা কিন্তু অনেকগুলো খনিজের সমন্বয়ে গঠিত। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। পাশাপাশি আমরা দেখলাম যে
কিছু ভূমিরূপ নিয়ে আলোচনা করা হয়েছে, প্লাবন সমভূমি, তারপর অশ্বক্ষুরাকৃতির হ্রদ, এইগুলো নিয়েও কিন্তু আলোচনা করা হয়েছে। তো এই যে বিষয়গুলো, এই সবগুলো বিষয়গুলো থেকে আমাদের যে কনসেপ্টগুলো আছে সেগুলো আমরা ক্লিয়ার রাখলে এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্নে কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো। আর আমরা যে প্রশ্নগুলো সলভ করলাম, এই প্রশ্নগুলো যদি আমরা বারবার সলভ করি তো বুঝতে পারবো আমরা যে কোন অংশগুলো থেকে আমাদের প্রশ্ন ফ্রিকোয়েন্টলি এসে থাকছে। তো এবার আমরা ষষ্ঠ অধ্যায় শুরু করব। ষষ্ঠ অধ্যায়ের নামটা কি? বাড়িমণ্ডল। অর্থাৎ বাড়ি বলতে মূলত পানি বোঝাচ্ছে, অর্থাৎ পানির যেই বিষয়গুলো আছে পৃথিবী, সেগুলো নিয়ে আমাদের অধ্যায়ের আলোচনা। তো এখানে প্রশ্ন যেটা আছে, আমরা শুরুতেই যে সমুদ্র তলদেশের ভূমিরূপকে কয়টি ভাগে ভাগ করা হয়। সমুদ্র তলদেশেও কিন্তু এক ধরনের ভূমিরূপ আছে, সমুদ্রের তলদেশেও কিন্তু আমরা দেখতে পাই ভূমিরূপ আছে এবং সেগুলোকে বিভিন্নভাবে ভাগ করা হচ্ছে। এর মধ্যে ভাগগুলো কয়টি ভাগে ভাগ করা হয়েছে সেটাই প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। 3, 4, 5, 6 এর মধ্যে ভাগগুলো কোনটি? তো আমরা উত্তর করার চেষ্টা করি। সমুদ্র তলদেশের ভূমিরূপকে কয়টি ভাগে ভাগ করা হয়? 3, 4, 3, 4, 5, 6 উত্তর কোনটি হবে? আমরা যারা ক্লাসে দেখি সবাই উত্তর করার চেষ্টা করি। 3, 4, 5, 6 সমুদ্র তলদেশের ভূমিরূপকে কয়টি ভাগে ভাগ করা যাচ্ছে? তো আমরা যখন সমুদ্র তলদেশের ভূমিরূপকে ভাগ করছি তখন কয়টা ভাগে ভাগ করছি? তখন ভাগ করছি 5টা ভাগে। তখন আমরা ভাগ করছি 5টা ভাগে। 5টা ভাগে সমুদ্রের যে ভূমিরূপ সেটাকে ভাগ করতে পারছি। তার উত্তর কোনটা হবে? উত্তর হবে গ নাম্বার, 5টি ভাগে। এবার আমাদের খ নাম্বার যে প্রশ্নটি আছে, নদী, হ্রদ এবং ভূগর্ভস্থ পানি কোন ধরনের পানির উৎস? দূষিত, মিঠা, লবণাক্ত নাকি উষ্ণ? নদী, হ্রদ এবং ভূগর্ভস্থ পানি, অর্থাৎ মাটির নিচে যে পানিটা আমরা পাই সেই পানিটা। তো এই পানিটা কোন ধরনের পানির উৎস? দূষিত পানি, মিঠা পানি, লবণাক্ত পানি নাকি উষ্ণ পানি? তাহলে উত্তর কোনটা হবে এর মধ্যে? ক, খ, গ এবং ঘ এর মধ্যে উত্তর কোনটি হবে? কোন পানির উৎস এই তিনটা? কোন পানির উৎস? দূষিত, মিঠা, লবণাক্ত নাকি উষ্ণ? এই সবগুলোই কি মিঠা পানির উৎস। আমরা নদী থেকে মিষ্টি জাতীয় পানি পাই, হ্রদ যেগুলো আছে সেগুলো থেকেও কি মিষ্টি জাতীয় পানি পাই, আর কি ভূগর্ভস্থ যে পানি, যে পানিটা আমরা পান করে থাকি সাধারণভাবে, সে পানিটাও কি মিষ্টি জাতীয় পানি। তো এগুলো কি মিষ্টি পানির উদাহরণ। তো এখানে উত্তর হবে কোনটা? খ নাম্বার। এবার দেখি পরবর্তী যে প্রশ্নটি, পৃথিবীর বৃহত্তম গভীরতম মহাসাগরের কোনটি? পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম মহাসাগর কোনটি? আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর নাকি উত্তর মহাসাগর? কোনটি হবে উত্তর? ক, খ, গ নাকি ঘ? কোনটি উত্তর হবে? আমরা উত্তর করার চেষ্টা করি এটা। ক, খ, গ, ঘ। আটলান্টিক, প্রশান্ত, ভারত নাকি উত্তর? কোন মহাসাগরটি সবচেয়ে গভীর এবং বৃহৎ? এই প্রশ্নের উত্তর হবে কোনটা? খ নাম্বার, প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর হচ্ছে কি পৃথিবীর সবচেয়ে বৃহত্তম এবং সবচেয়ে গভীরতম মহাসাগর। তার উত্তর কোনটা হচ্ছে? উত্তর হচ্ছে খ নাম্বার। এবার আমাদের পরবর্তী যে প্রশ্নটি আছে, শব্দ তরঙ্গের সাহায্যে সমুদ্রের কি মাপা হয়? শব্দ তরঙ্গের সাহায্যে সমুদ্রের কি মাপা হয়? দৈর্ঘ্য, গভীরতা, প্রস্থ, আয়তন। এখন আমরা যখন সমুদ্র পৃষ্ঠের যে গভীরতা সেটাকে যখন মাপতে যাব তখন কি আমরা সাধারণত যেই ফিতা দিয়ে মাপি সেটা দিয়ে কিন্তু মাপা সম্ভব না। তো এটা মাপা হয় কীভাবে? এটা মাপা হয় শব্দ তরঙ্গের সাহায্যে। এক ধরনের যন্ত্র আছে, যন্ত্রের মাধ্যমে শব্দ তরঙ্গ বা কম্পনের সৃষ্টি হয়। এখন এই কম্পনটা যখন সমুদ্রের যে তলদেশ, ওই যন্ত্রটার সাহায্যে এক ধরনের কম্পন তৈরি হয়। এটা ভাবলাম আমরা সমুদ্রের পানি। সমুদ্রের পানি একটা সময় সমুদ্রের তলদেশে এটা পৌঁছালো। এখন ওই যন্ত্র যেটা আছে সেই যন্ত্রটার মাধ্যমে কম্পন তৈরি করা হচ্ছে। কম্পনটা হবে কাঁপতে কাঁপতে যখন এসে এই যে সমুদ্র পৃষ্ঠে বা সমুদ্রের তলদেশে বাধাপ্রাপ্ত হলো, তখন অনুমান করে নেওয়া হয় যে ওই সমুদ্রটা ওই রকমভাবে গভীর এবং ওই যন্ত্রে
দ্বারা পরিমাপ করা যায় যে এই সমুদ্রের গভীরতা কত। তো এই শব্দ তরঙ্গের সাহায্যে কি করা হচ্ছে, এই যে গভীরতা সমুদ্রের সেটা কিন্তু মাপা হচ্ছে এইভাবে। এবার পরের যে প্রশ্ন, যে এবার কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়। তো গত প্রশ্নে জানলাম আমরা ওই যন্ত্রটার কাজ কি, এখন আমাদের কাছে জিজ্ঞেস করা হচ্ছে ওই যন্ত্রটার নাম কি। তাহলে উত্তর কোনটা হবে, ব্যারোমিটার, ফ্যাদোমিটার, হাইগ্রোমিটার এবং থার্মোমিটার। তাহলে ক, খ, গ, ঘ এর মধ্যে উত্তর হবে কোনটা, ব্যারোমিটার, ফ্যাদোমিটার, হাইগ্রোমিটার নাকি থার্মোমিটার, উত্তর কোনটা হবে। উত্তর কোনটা হবে, ক, খ, গ, ঘ, ব্যারোমিটার, ফ্যাদোমিটার, হাইগ্রোমিটার নাকি থার্মোমিটার। এই প্রশ্নের উত্তর হবে কোনটা, ফ্যাদোমিটার। এই ফ্যাদোমিটার যন্ত্র কি করে, কম্পনের সৃষ্টি করে এবং এই কম্পনের দ্বারাই আমরা সমুদ্রের গভীরতা যেটা আছে সেটা কিন্তু পরিমাপ করতে পারি। তো উত্তর কোনটা হচ্ছে, উত্তর হচ্ছে খ নম্বর, ফ্যাদোমিটার। ফ্যাদোমিটারের মাধ্যমে কম্পন তৈরি হয়। এবার দেখি 51 নম্বর যে প্রশ্নটা আমাদের আছে, যে সমুদ্রের তলদেশে ভূমিরূপকে কয়টি ভাগে ভাগ করা হয়, কয়টি ভাগে ভাগ করা হয়। এটা আমরা বিপরীত আর একটা প্রশ্ন দেখেছি, তো এটা উত্তরটা কোনটা হবে, উত্তর হবে 5 ভাগে ভাগ করা যায় সমুদ্রের তলদেশে যে ভূমিরূপ আছে সেটাকে। এবার দেখি যে মহিষপানের সমুদ্রের পানির সর্বোচ্চ গভীরতা কত। মহিষপানের সমুদ্রের পানির সর্বোচ্চ গভীরতা কত, 50 মিটার, 100 মিটার, 120 মিটার, 150 মিটার। তার আগে মহিষপান কি সেটা আমরা একটু জানার চেষ্টা করি। সমুদ্র, এটা ধরলাম আমরা সমুদ্রে যেই আগে আমরা যেই ভূমিরূপটা দেখতে পাই, আমরা যদি কক্সবাজারের কথা পরিকল্পনা চিন্তা করি মাথায়, তো দেখা যাবে কি কক্সবাজারের একটা অংশ ধীরে ধীরে সমুদ্রের দিকে নিমজ্জিত হয়ে গেছে এবং সমুদ্রের ঢেউ ওই অংশটার উপর আছড়ে পড়ছে ধীরে ধীরে বারবার। তো এই যে অংশ যেটা, একটা অংশ যেটা ধীরে ধীরে সমুদ্রের দিকে নিমজ্জিত হয়ে গেছে, আর এইখান থেকে সমুদ্রের পানি আসছে, পানি আসছে ধীরে ধীরে এবং ঢেউয়ের মতো তৈরি করছে এবং এই অংশটা ধীরে ধীরে নিচে নেমে গেছে, ধীরে ধীরে একটা সময় নিচে নেমে একটা তলদেশের সৃষ্টি করেছে। এই যে অংশ যেটা, যেটা ধীরে ধীরে সমুদ্রের তলদেশে নিমজ্জিত হয়ে গেল, এটাকেই বলা হচ্ছে মহিষপান। এখন বলা হচ্ছে এই প্রশ্নে যে মহিষপানে সমুদ্রের পানির সর্বোচ্চ গভীরতা কত, অর্থাৎ এই যে জায়গাটা আছে এই জায়গাটাতে সমুদ্রের পানির গভীরতাটা কত হয়ে থাকে, 50 মিটার, 100 মিটার নাকি 120 মিটার নাকি 150 মিটার। এটার উত্তর কোনটা হবে, আমরা একটু উত্তর করার চেষ্টা করি, ক, খ নাকি ঘ নম্বর। ক, খ নাকি ঘ নম্বর, কোনটা হবে উত্তর। তো এটার উত্তর হবে কোনটা, উত্তর হবে 150 মিটার। কারণ যেই মহিষপানের এখানে পানির সর্বোচ্চ গভীরতা হয়ে থাকে 150 মিটার, 150 মিটারের বেশি পানি এখানে গভীরতা থাকে না। তো উত্তর কোনটা হবে 52 ঘ নম্বর, 150 মিটার। এবার আমাদের পরবর্তী যে প্রশ্নটা, পৃথিবীর বৃহত্তম মহিষপান কোথায় অবস্থিত। পৃথিবীর বৃহত্তম মহিষপান কোথায় অবস্থিত, আমেরিকার পূর্ব উপকূলে, এশিয়ার পশ্চিম উপকূলে, ইউরোপের উত্তর পশ্চিমে, আফ্রিকার দক্ষিণ পূর্বে। আফ্রিকার দক্ষিণ পূর্বে কোন জায়গায় পৃথিবীর বৃহত্তম মহিষপান, অর্থাৎ পৃথিবীর কোন অংশে, আমরা একটু আগে চিত্রে যেটা দেখলাম যে সমুদ্র পৃষ্ঠে নিমজ্জিত যেই ভূমিরূপটা সেটা সবচেয়ে দীর্ঘ কোন জায়গাটায়। তো এইখানে চারটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমেরিকার পূর্ব উপকূল, অর্থাৎ আমেরিকার যে পূর্ব উপকূল যেটা আছে সেটা, আর এশিয়ার পশ্চিম উপকূল অর্থাৎ এশিয়ার পশ্চিমাংশের যে উপকূল আছে সেটা, আর ইউরোপের উত্তর পশ্চিমে অর্থাৎ ইউরোপের উত্তর পশ্চিম যে উপকূল সেটা, আর একটা কি আফ্রিকার দক্ষিণ পূর্ব উপকূল, আফ্রিকার দক্ষিণ পূর্ব যে উপকূল আছে সেটা। তো এর মধ্যে থেকে কোন উপকূলে মহিষপান সবচেয়ে বৃহৎ অর্থাৎ সবচেয়ে বড়, কোনটা হবে উত্তর, ক, খ, গ নাকি ঘ। উত্তর কোনটি হবে। তাহলে এটার জন্য হবে কোনটা, এটার হবে ইউরোপের উত্তর পশ্চিমের উপকূল, অর্থাৎ ইউরোপের যে উত্তর পশ্চিম যে উপকূল আছে সেইখানে কিন্তু মহিষপানের দৈর্ঘ্য পৃথিবীর সবচেয়ে বৃহৎ, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মহিষপান কিন্তু ইউরোপের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত। তাহলে 53 জন উত্তর কোনটা হচ্ছে, উত্তর হচ্ছে গ নাম্বার, ইউরোপের উত্তর পশ্চিমাঞ্চলে।
এবার পৃথিবীর গভীরতম ম্যারিয়ানা খাতটির অবস্থান কোথায়? পৃথিবীর বৃহত্তম ম্যারিয়ানা খাত সমুদ্র তলদেশেও কিন্তু অনেক গভীর গভীর খাত থেকে থাকে, অর্থাৎ গর্ত যদি আমরা বলি স্বাভাবিকভাবে অনেক বেশি বড় বড় গর্ত থেকে থাকে। তো এই যে বড় বড় গর্তের মধ্যে যে খাতগুলো বলা হচ্ছে যাকে, এর মধ্যে অন্যতম বা পৃথিবীর সবচেয়ে গভীরতম সবচেয়ে বেশি গভীর একটা খাত আছে, সেটা হচ্ছে ম্যারিয়ানা খাত। এখন এই ম্যারিয়ানা খাতটি কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে, ভারত মহাসাগরে নাকি উত্তর মহাসাগরে? তাহলে এর মধ্যে উত্তর কোনটা হবে? এর মধ্যে উত্তর কোনটা হবে যে এই চারটের মধ্যে কোন মহাসাগরে ম্যারিয়ানা খাতটি অবস্থিত? কোন মহাসাগরে ম্যারিয়ানা খাতটি অবস্থিত? আমরা উত্তর করার চেষ্টা করি, আমরা যে ক্লাসটি দেখছি উত্তর করার চেষ্টা করি। ম্যারিয়ানা খাতটি কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর নাকি উত্তর মহাসাগর? কোন মহাসাগরে অবস্থিত? এর মধ্যে কোনটা? প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরে ম্যারিয়ানা খাতটি অবস্থিত। প্রশান্ত মহাসাগরে ম্যারিয়ানা খাতটি অবস্থিত। আমরা একটু আগেই দেখলাম যে পৃথিবীর সবচেয়ে গভীরতম এবং সবচেয়ে বৃহত্তম মহাসাগর কোনটি? প্রশান্ত মহাসাগর। এবং প্রশান্ত মহাসাগরে একটি খাত আছে যেটা হচ্ছে কি ম্যারিয়ানা খাত। এটা ওই যে ফিলিপাইনের দিকটাতে, ওই দিকটাতে এটা অবস্থিত এবং এটা পৃথিবীর সবচেয়ে গভীরতম খাত যেটা সমুদ্র তলদেশে অবস্থিত। সমুদ্র স্রোত সৃষ্টিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে কোনটি? সমুদ্র স্রোত অর্থাৎ সমুদ্রের উপরে যে স্রোতটি তৈরি হয়, এই স্রোতটি তৈরি করতে সবচেয়ে বেশি প্রভাব কোন অপশানটি রাখে এর মধ্যে থেকে? জলবায়ু, উষ্ণ স্রোত, বায়ু প্রবাহ নাকি শীতল স্রোত? জলবায়ু, উষ্ণ স্রোত, বায়ু প্রবাহ, শীতল স্রোত। উত্তর কোনটি হবে? ক, খ, গ এবং ঘ এর মধ্যে? এর মধ্যে উত্তর হবে কোনটি? উত্তর হবে বায়ু প্রবাহ। বায়ু যখন প্রভাবিত হয়, এই বায়ুর যে প্রবাহ, এই প্রবাহের কারণে সমুদ্রের স্রোত কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে যায়। সমুদ্রের পানি এভাবে প্রভাবিত হচ্ছে আর এর উপর দিয়ে বায়ু প্রভাবিত হচ্ছে, বায়ু প্রভাবিত হয়ে যাচ্ছে। এখন এই বায়ুর প্রভাবের ফলে সমুদ্রের পানিও কিন্তু এইদিকে প্রভাবিত হচ্ছে। তো সমুদ্র স্রোত যে প্রবাহ, এতে সবচেয়ে বেশি প্রভাব রাখে কোনটা? প্রভাব রাখে হচ্ছে বায়ু প্রবাহ, যেটা গ নাম্বারে আছে, অর্থাৎ 55 হবে কোনটা? গ নাম্বার। এবার দেখি পরের যে প্রশ্নটি আছে যে কোন স্রোতের অনুকূলে পৃথিবীর সর্বাধিক জাহাজ যাতায়াত করে? কোন স্রোতের অনুকূলে? কোন স্রোতের অনুকূলে পৃথিবীর সর্বাধিক জাহাজ যাতায়াত করে? উত্তর আটলান্টিক, উপসাগরীয়, ল্যাব্রাডর নাকি ক্যানারি? আমরা যখন এই অধ্যায়ে দেখছি, তো এই অধ্যায়ে দেখি কিছু স্রোতের নাম আছে এবং উষ্ণ স্রোত এবং শীতল স্রোত দুইটা ভাগে কিন্তু স্রোতগুলোকে ভাগ করা যায়। এবং উত্তর আটলান্টিক স্রোত আছে একটা, উপসাগরীয় স্রোত, আবার আছে ল্যাব্রাডর স্রোত, আবার আছে ক্যানারি স্রোত। এর মধ্যে কোনোটা উষ্ণ স্রোত, আবার কোনোটা কি শীতল স্রোত। অর্থাৎ পানির হিসাবে কিন্তু স্রোতটাকে ভাগ করা হচ্ছে। সমুদ্রের পানি দেখা যায় কোনো অঞ্চলে বেশ শীতল, আবার কোনো অঞ্চলে একটা স্বাভাবিক তাপমাত্রা থেকে থাকে। তো এইভাবে কিন্তু পার্থক্যগুলো করা হয়। তো এর মধ্যে যখন জাহাজ চলাচল করে, জাহাজ কিন্তু যে উষ্ণ স্রোত সেটা ধরে চলাচল করে, কারণ দেখা যায় যখন শীতল স্রোত ধরে জাহাজ চলাচল করতে যায় তখন কি হয় যে বিভিন্ন ধরনের বরফ থাকে, বরফের স্তূপ থাকে যেগুলো ভাসমান সমুদ্রে, যার কারণে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় জাহাজ চলাচলের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে উষ্ণ স্রোত ধরে চলাচল করে। তো এর মধ্যে একটা হচ্ছে উষ্ণ স্রোত, সেটাই ধরে কিন্তু জাহাজ বেশি চলাচল করে। তো সেটা কোনটা, এটা আমাদের উত্তর করতে হবে। এর মধ্যে কোনটা? উত্তর আটলান্টিক স্রোত। এই উত্তর আটলান্টিক স্রোতের অনুকূলে পৃথিবীর সর্বাধিক জাহাজ কিন্তু চলাচল করে থাকে, উত্তর আটলান্টিক স্রোতের অনুকূলে। তাহলে 56 জন উত্তর কোনটা হবে? 56 জন উত্তর হবে ক নাম্বার, উত্তর আটলান্টিক স্রোত। এবার পরবর্তী আমাদের যে প্রশ্নটি আছে 57 নাম্বার, যে ল্যাব্রাডর স্রোত দিয়ে জাহাজ চলাচল করতে পারে না কেন? ল্যাব্রাডর স্রোত দিয়ে জাহাজ চলাচল করতে পারে না কেন? অপশানগুলো দেখি। সমুদ্রের গভীরতার জন্য, শীতল স্রোতের জন্য, ভগ্ন উপকূলের জন্য, জাহাজের শক্তির জন্য। একটু আগে বললাম যে দুই প্রকার স্রোত কিন্তু বিদ্যমান, একটা হচ্ছে শীতল স্রোত, একটা হচ্ছে উষ্ণ স্রোত। আর এর মধ্যে যেগুলো শীতল স্রোত আছে সেগুলোতে জাহাজ সহজে চলাচল করতে পারে না। কারণটা কি? কারণ এই যে বরফের স্তূপ বা হিমবাহের স্তূপ, এগুলো কিন্তু শীতল স্রোতে এগুলো ভেসে থাকে এবং জাহাজ চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
তো এই যে ল্যাব্রাডর স্রোত যেটা আছে এটা একটা শীতল স্রোত, এবং এই স্রোতের জন্য কি এই স্রোতটা যে উপকূল দিয়ে প্রবাহিত হয় সেখানে আর জাহাজ চলাচল করে না খুব একটা, কারণ এইখানে জাহাজ চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তাহলে উত্তর কোনটা হবে? খ নাম্বার, শীতল স্রোত। উত্তর হবে খ, শীতল স্রোত। এবার দেখি 58 নাম্বার, শীতল ও উষ্ণ স্রোতে মিলিত স্থলে কি তৈরি হয়? শীতল ও উষ্ণ স্রোতে মিলিত স্থানে কি তৈরি হয়? ক ভূমিকম্প, খ বন্যা, গ মগ্নচড়া, ঘ সুনামি। তাহলে উত্তর কোনটা হবে? ক, খ, গ এবং ঘ এর মধ্যে। ক, খ, গ এবং ঘ এর মধ্যে উত্তর কোনটি হবে? ভূমিকম্প, বন্যা, মগ্নচড়া এবং সুনামি। কোনটা উত্তর হবে? আমরা উত্তর করার চেষ্টা করি, আমরা যা ক্লাসটি দেখছি উত্তর করার চেষ্টা করি। তো গ এর জন্য উত্তর কোনটা হবে? মগ্নচড়া। মগ্নচড়া অর্থাৎ যখন শীতল স্রোত এবং উষ্ণ স্রোত দুইটা বিপরীত স্রোত এক জায়গায় মিলিত হচ্ছে, সেখানে তৈরি হচ্ছে কি বিভিন্ন ধরনের সমুদ্র তলদেশে বিভিন্ন ধরনের চূড়া মিলিত হচ্ছে। কারণ দেখা যায় দুইটা স্রোতই বিভিন্ন ধরনের বালিকণা প্রবাহিত করে নিয়ে আসে, আর ওই যে বরফ যেগুলো গলে থাকে শীতল স্রোতে, সেগুলো উষ্ণ স্রোতের সংস্পর্শে এসে গলে যায়, এবং বরফের মধ্যে দেখা যায় যে বিভিন্ন ধরনের জীবাশ্ম থাকে, তারপরে বালিকণা থেকে পাথর থাকে, ওইগুলো সমুদ্র তলদেশে জমে যায়, এবং এই জমে যাওয়া থেকে এক ধরনের ছোট স্তূপ তৈরি হয়, যেটাকে বলা হচ্ছে কি মগ্ন চড়া। অর্থাৎ 58 জন্য উত্তর হবে কোনটা? গ নাম্বার, মগ্ন চড়া। পরের প্রশ্ন দেখি, প্ল্যাংটন কোথায় জন্মায়? গভীর মগ্ন চড়াই, উপকূলে, স্থলভাগে, অগভীর মগ্ন চড়াই। কোথায় প্ল্যাংটন জন্মায়? তার আগে আমরা জানি প্ল্যাংটন কি। প্ল্যাংটন হচ্ছে একটা সামুদ্রিক ছোট ছোট জীব বা উদ্ভিদ, যেগুলো কি করে যে জলজ প্রাণী যেগুলো আছে সেগুলো খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে। তো এই প্ল্যাংটনগুলো যখন এই সমুদ্র স্রোত উষ্ণ এবং শীতল একসাথে মিলিত হয় এবং যে মগ্নচড়ার সৃষ্টি করে, ওই মগ্নচড়াই জন্ম নেয় এগুলো, এবং এগুলো মাছের খাদ্য হিসেবে খুবই জনপ্রিয়। মাছটা খুব বেশ আগ্রহের সহিত এগুলো খায়, এবং ওইখানে কিন্তু মাছের যেই পাওয়ার সম্ভাবনা সেটাও বেশি হয়ে যায়, যার কারণে ওই যে মগ্নচড়ার স্থানগুলোতে মাছ ধরার যে জাহাজগুলো বা ট্রলারগুলো সেগুলো বেশি পরিমাণে থাকে। তো এটা হচ্ছে কোন প্ল্যাংটনগুলো কোথায় আসলে জন্মায়? গভীর মগ্নচড়ায় জন্মায়, উপকূলে জন্মায়, নাকি স্থলভাগে জন্মায়? তোমাদের জন্য আরও সহজ করে দিই, উপকূলেও হবে না, স্থলভাগেও হবে না, কারণ এটা উপকূলের কাছাকাছিও জন্মাবে না, আবার স্থলভাগেও জন্মাবে, কারণ এটা একটা কি সামুদ্রিক বা পানিতে জন্মানো উদ্ভিদ। তাহলে এখানে উত্তর আছে দুইটা, ক এবং ঘ। অগভীর নাকি গভীর, কোনটা হবে উত্তর এর মধ্য থেকে? ক নাকি ঘ? উত্তর করার চেষ্টা করি আমরা। ক নাকি ঘ নাম্বার? উত্তর হবে কোনটা? উত্তর হবে অগভীর মগ্নচড়া। অগভীর মগ্নচড়া যেগুলো আছে সেগুলোতে কি হয়? সেগুলোতে এই যে প্লাঙ্কটন যদি উদ্ভিদ সেগুলো জন্মায়, যেগুলো মাছ খাদ্য হিসেবে গ্রহণ করে। অর্থাৎ 59-এর জন্য উত্তর হবে ঘ নাম্বার, অগভীর মগ্নচড়া। এবার পরের যে প্রশ্নটি আছে যে শীতল স্রোতে জাহাজ চলাচলে অসুবিধা কেন? শীতল স্রোতে কি কারণে জাহাজ চলাচল করতে পারে না? এটা সবারই পারার কথা, বাহের কারণে, হিমশৈলের কারণে, বায়ুপ্রবাহ বেশি থাকার জন্য, উত্তাপ বৃদ্ধি পাওয়ার জন্য। শীতল স্রোত বলেছে, তাহলে কি উত্তাপ বৃদ্ধি পাওয়ার জন্য হবে না? একটা বাদ দিয়ে দিলাম, ঘ নাম্বার হবে না, তাহলে ক, খ, গ এর মধ্যে কোনটা হবে? হিমবাহের জন্য, হিমশৈলের জন্য, বায়ুপ্রবাহ বেশি থাকার জন্য। কোনটার কারণে? কোনটার কারণে যেই শীতল স্রোত দিয়ে আর জাহাজ চলাচল করতে পারে না? উত্তর হবে খ নাম্বার, হিমশৈলের কারণে। হিমশৈল বলতে যেই বড় বড় বরফের যে চাই বা যেই পাথরের মতো দেখতে যে বরফগুলো, সেগুলোকে বলা হচ্ছে, এবং এগুলো ভাসমান, এগুলো সমুদ্রে শীতল স্রোতে ভেসে ভেসে থাকে, এবং এগুলো জাহাজের সাথে যদি সংঘর্ষ হয় তো জাহাজ ডুবে যাওয়ারও ঝুঁকি থাকে। তাই এটা উত্তর হবে না, উত্তর হবে খ নাম্বার, হিমশৈলের জন্য। এবার পরবর্তী যে প্রশ্নটি আমাদের আছে যে বায়ুমণ্ডলে পানি কি অবস্থায় বিরাজ করে? আমরা জানি যে বায়ুমণ্ডলে কিন্তু পানি বিরাজ করে থাকে বায়ুমণ্ডলে। এখন এই পানিটা আসলে কি অবস্থায় সেখানে থাকে? তরল, কঠিন, বরফ নাকি জলীয় বাষ্প? তরল, কঠিন, বরফ নাকি জলীয় বাষ্প, কোনটা? বরফ, কঠিন, জলীয় বাষ্প, তরল, এর মধ্যে কোনটা হবে উত্তর?
উত্তর হবে কোনটা? ঘ নাম্বার। জলীয় বাষ্প আকারে বায়ুতে থেকে থাকে। বায়ুর মধ্যে কিন্তু আমরা দেখতে পাই না পানিকে, কিন্তু আমরা অনুভব করতে পাই। যখন আমরা যখন দেখা যায় যে বায়ু প্রভাবিত হয় তখন কিন্তু ঠান্ডা লাগে আমাদের, কারণ কি যে ইয়াগুলা জলীয় বাষ্পগুলো আমাদের শরীরে কিন্তু স্পর্শ করে যায়, যার কারণে দেখা যায় যে আমরা ঠান্ডা অনুভব করি। তো বায়ুতে জলীয় বাষ্প আকারেই যেই বায়ু পানি সেটা কিন্তু বিরাজ করে থাকে। এবার পরবর্তী যে প্রশ্ন, যে ভূপৃষ্ঠে পানি কি অবস্থায় আছে? ভূপৃষ্ঠে পানি কি অবস্থায় আছে, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে পানি কোন অবস্থায় বিরাজ করছে? কঠিন, তরল ও কঠিন, জলীয় বাষ্প নাকি শীতল, কোনভাবে পানি বিরাজ করছে ভূপৃষ্ঠে? উত্তর কোনটি হবে? ক, খ, গ নাকি ঘ নম্বর? উত্তর হবে কোনটা? উত্তর হবে খ নম্বর, তরল এবং কঠিন। এখন তরল ও কঠিন কেন? তরল বলতে আমরা দেখতে পাচ্ছি সমুদ্রে পানি আছে, নদীতে পানি আছে, পুকুরে পানি আছে, আবার কঠিনভাবে কিন্তু পানি আছে, যে বরফ। আমরা জানি পৃথিবীর দুইটা যেই হিম শৈলের জায়গা আছে, যেমন পৃথিবীর যদি উত্তর দিকে আমরা একটু দেখি, পৃথিবীটা কিন্তু এমন গোলাকৃতির, তাই না? এবং পৃথিবীর উত্তরে এবং দক্ষিণে কি আছে? দুইটা বরফ জমাট এলাকা আছে, যেটা অ্যান্টার্কটিকা নামে পরিচিত। তো এই যে দুই অঞ্চল, এই দুই অঞ্চলে কিন্তু পৃথিবীর পানির একটা বৃহৎ অংশ জমে আছে, এবং এই যে দুই অঞ্চলে কিন্তু কঠিন অবস্থায় পানি আছে। আর এই যে বাকি জায়গাগুলোতে, এগুলোতে কিন্তু ভূপৃষ্ঠ আছে, আবার তরল পানিও সমুদ্র আকারে আছে। তো এইভাবে পানি কঠিন এবং তরল দুই উপায়ে কিন্তু ভূপৃষ্ঠে জমা আছে। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে খ নাম্বার, তরল এবং কঠিন। তরল এবং কঠিন। এবার পরের যে প্রশ্নটা, যে পৃথিবীর জলরাশি শতকরা কত ভাগ সমুদ্রে বিস্তৃত? পৃথিবীর জলরাশি শতকরা কত ভাগ সমুদ্রে বিস্তৃত? 93, 95, 97 নাকি 99? কত ভাগ? কত ভাগ সমুদ্রে বিস্তৃত? কোনটা হবে উত্তর? অর্থাৎ পৃথিবীর যে পানি, সেই পানির মধ্যে কত ভাগ পানি সমুদ্রে রয়েছে? সহজ কথাই বললে এটা 93, 95, 97 নাকি 99, কত ভাগ? উত্তর কোনটা হবে? আমরা উত্তর করার চেষ্টা করি। পৃথিবীর যেই জলরাশি, অর্থাৎ পৃথিবীর মোট পানির 97 ভাগ পানি কিন্তু সমুদ্রে বিরাজ করছে বা সমুদ্রে জমা আছে। তো উত্তর কোনটা হবে? উত্তর হবে গ নাম্বার, 97। 97 ভাগ যে পানি আছে সেটা কিন্তু সমুদ্রে জমা আছে। বাকি যে 3 ভাগ পানি, এই 3 ভাগ পানির 1 ভাগ আছে হিমবাহগুলোতে, আর 2 ভাগ আছে, কিংবা 2 ভাগেরও কম ভাগ বলা যায় বর্তমান সময়ে ভূপৃষ্ঠে। এবং এটা কি? সুমিষ্ট পানি, যেটা মানুষ খাওয়ার জন্য সুপেয় পানি হিসেবে ব্যবহার করে থাকে। এবার দেখি পৃথিবীর পানিকে কত ভাগে ভাগ করা যায়। পৃথিবীর পানিকে কত ভাগে ভাগ করা যায়? 2, 3, 4, 5। পৃথিবীর পানিকে কয় ভাগে ভাগ করা যায়? 2, 3, 4, 5। উত্তর কোনটি হবে? পৃথিবীর পানিকে আমরা কত ভাগে ভাগ করতে পারছি? 2, 3, 4, 5। উত্তর হচ্ছে ক নাম্বার, 2 ভাগে ভাগ করতে পারছি আমরা। তখন 2 ভাগটা কি? একটা হচ্ছে লোনা পানি, অর্থাৎ লবণ জাতীয় পানি, আর একটা হচ্ছে মিষ্টি পানি। এই 2 ভাগে কিন্তু আমরা পৃথিবীর পানিকে ভাগ করতে পারি। তো পৃথিবীর সামগ্রিক যে পানি যেটা আছে সেটাকে 2 ভাগে ভাগ করা যাচ্ছে। সেটা কি? একটা হচ্ছে লোনা পানি, একটা হচ্ছে সুপেয় বা মিষ্টি পানি যেটা, সেটা। এখন দেখি 65 নম্বর প্রশ্ন, যে মহিষাপানের সবচেয়ে উপরের অংশ কি বলে? উত্থিত মহিষাপান, মহীঢাল, মহিসাগরীয় খাদ বা উপকূলীয় ঢাল, কোনটা বলা হয় মহিষাপানের সবচেয়ে উপরের উত্থিত অংশ যেটা আছে সেটাকে কি বলা হচ্ছে? তাহলে এই প্রশ্নের উত্তর কোনটা হবে? ক, খ, গ নাকি ঘ নম্বর? উত্তর কোনটা হবে? মহিষাপানের আমরা একটু আগে দেখলাম মহিষাপান কাকে বলে। আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্রের পৃষ্ঠের দিকে ক্রমান্বয়ে নিমজ্জিত যে অংশ যেটা, সেটাকে কিন্তু বলা হচ্ছে মহিষাপান। এখন মহিষাপানের সবচেয়ে উপরের অংশ যেটা আছে সেটাকে কি বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে যে উপকূলীয় ঢাল। অর্থাৎ যদি আমরা দেখি যে এটা উপকূল,
এবং ধীরে ধীরে এটা নিচে নেমে যাচ্ছে, নিমজ্জিত হচ্ছে এবং সমুদ্র পৃষ্ঠে চলে যাচ্ছে। তো এই যে উপকূলীয় সবচেয়ে উপরের অংশ, যেটা উপরের অংশ কোনটা, এটা না? তো উপরের অংশ যেই এটাকে বলা হচ্ছে কি উপকূলীয় ঢাল। এটাকে বলা হচ্ছে উপকূলীয় ঢাল, এই সবচেয়ে উপরের অংশটা। আর এই বাকি ক্রমান্বয়ে যে নিমজ্জিত অংশ, এই সব সম্পূর্ণটাই বলা হচ্ছে মহীসোপান। এই সম্পূর্ণটাকেই বলা হচ্ছে মহীসোপান। আর সবচেয়ে উপরের যে অংশ যেটা, সেটাকে বলা হচ্ছে উপকূলীয় ঢাল। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে ঘ নম্বর, উপকূলীয় ঢাল। এর পরের যে প্রশ্নটি আমাদের আছে সেটা আমরা দেখি যে জোয়ার ভাটার প্রভাবে আসলে কি হয়। জোয়ার ভাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমরা খুব মনোযোগ সহকারে দেখব। নদী খাত গভীর হয়, পানি বিদ্যুৎ উৎপাদন করা যায়, ময়লা আবর্জনা সাগরে গিয়ে পড়ে। এটা বহুপদী সূচক প্রশ্নের মধ্যে আমাদের অপশান আছে কয়েকটা, যে নিচের কোনটি সঠিক? এক, দুই ও তিন, এক ও দুই, এক, দুই ও তিন, অর্থাৎ সবগুলোই। তাহলে উত্তর কোনটা হবে? আমাদের দেশে একটা পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে, আমরা কি ওটা সেটা জানি? জানলে একটু কমেন্ট করি যে আমাদের দেশে একটা পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে, অর্থাৎ যেখানে পানি প্রবাহের সাহায্যে, জোয়ার ভাটার সাহায্যে পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। সে কেন্দ্রটার নাম কি? সে কেন্দ্রটার নাম কি আমরা কেউ জানি? তো জোয়ার ভাটার প্রভাবে কি হয় আমরা দেখি যে নদী খাত গভীর হয়। নদী খাত গভীর হয় অর্থাৎ নদীর যেই অংশটা দিয়ে নদী প্রভাবিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে নদী খাত। ওটা কি হয়? গভীর হয়, কারণ নিয়মিত পানি প্রভাবিত হয়। আর একটা কি, ময়লা আবর্জনা সাগরে গিয়ে পড়ে। এখন আমরা তো নদীকে তীব্র মাত্রায় দূষিত করছি, তাই না? নদীকে সবসময় নদীর ভিতরে ময়লা আবর্জনা ফেলছে, এটা কি করে? নদী এটা আবার বয়ে নিয়ে যায়, বয়ে নিয়ে যায় সাগরে ফেলে দেয়। এটা কি ভাটার সময় যখন নদীতে টান আসে পানির, তখন কি নিচে পড়ে যায়। আবার কি পানি বিদ্যুৎ উৎপাদন করা যায়। পানি বিদ্যুৎ আমাদের দেশে কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে কি হয়, তৈরি করা হয়েছে কি জলবিদ্যুৎ কেন্দ্র। যখন নদীর যেই জোয়ার আসার ফলে নদীর পানি কিন্তু তীব্র গতিতে তখন প্রভাবিত হয়ে থাকে। তো যখন এই প্রভাবিত হয়, তখন দেখা যায় যে ওই যে প্রোপেলারগুলো যেগুলো দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়, সেগুলোও কিন্তু এই পানির সাথে ঘুরতে থাকে, এবং ঘুরতে থাকার ফলে যে বিদ্যুৎ, সেটা কিন্তু উৎপাদন করা হয়ে থাকে। তো জোয়ার ভাটার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের তিনটা অপশান আছে, এক, দুই এবং তিন, সবগুলোই কিন্তু মিলে যায় আমাদের উত্তরের সাথে। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে ঘ নম্বর, এক, দুই, তিন। নদীখাত গভীরও হয়, আবার যে ময়লা আবর্জনা সেগুলো যে সাগরে পড়ছে, আবার আমরা এই জোয়ার ভাটার কারণে কী করতে পারছি, যে বিদ্যুৎ উৎপাদনও করতে পারছি। আর তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে ঘ নম্বর, এক, দুই ও তিন। এবার দেখি পরের প্রশ্নটি, 67 নম্বর একটা প্রশ্ন, যে উদ্দীপকে ভোরে মাছ ধরতে গিয়ে হোসেন মিয়া দেখলেন কর্ণফুলী নদীর তীরে অনেকগুলো নৌকা আটকে আছে, এবং সন্ধ্যায় ফেরার পথে তিনি খেয়াল করলেন নৌকাগুলো পানিতে ভাসছে। তাহলে উদ্দীপকে বর্ণিত ঘটনার কারণ: মহাকর্ষ শক্তি, কেন্দ্রাতিক শক্তি, সমুদ্রের গভীরতা। তাহলে এখানে কোন বিষয়টাকে ইঙ্গিত করা হচ্ছে সেটা আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে। তাহলে হোসেন মিয়া কি দেখলেন? সকালে যখন তিনি মাছ ধরতে যাচ্ছেন, তখন দেখলেন যে যেই নৌকাগুলো আছে, মাছ ধরার নৌকা যেগুলো আছে, আর সেগুলো কিন্তু তীরে আটকে আছে। আবার যখন বিকালে দেখলেন কি ওইগুলো আবার নদীতে ভাসছে। তাহলে কি নদীর পানির একটা বৃদ্ধিও ঘটেছে, আবার একটা কমে যাওয়ার ঘটনাও ঘটেছে। যেমন সকালের দিকে নদীতে পানি কম ছিল, আবার বিকালের দিকে নদীতে পানি বেশি আছে, যার কারণে নৌকাগুলো ভাসছে। তাহলে এই যে কারণ, সেটা কি? কারণটা কি কারণে হয়ে থাকে? এটা হয়ে থাকে জোয়ার ভাটার কারণে। যখন জোয়ার ভাটা সংঘটিত হয়, জোয়ারের সময় কি নদীতে পানি অনেক বেশি থাকে, আর ভাটার সময় নদীতে পানি কমে যায়, এইটার কারণে কিন্তু হয়ে থাকে। তো এই জোয়ার ভাটা মূলত কী কারণে হয়ে থাকে সেটাই আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, যে উদ্দীপকে বর্ণিত ঘটনার কারণ, অর্থাৎ উদ্দীপকে যে জোয়ার ভাটা হচ্ছে, এটা কী কারণে হচ্ছে? মহাকর্ষ শক্তির কারণে, কেন্দ্রাতিক শক্তির কারণে, নাকি সমুদ্রের গভীরতার কারণে? কারণ অপশান আমরা দেখতে পাচ্ছি এখানে এক, এক ও দুই, দুই ও তিন, এবং এক, দুই ও তিন। তাহলে উত্তর কোনটা হবে? এখন আমরা উত্তর করার চেষ্টা করি। এটা এক, দুই এবং তিন, এটা আমাদের আজকের শেষ প্রশ্ন, 67 নম্বর প্রশ্ন। এটা দিয়ে আমরা আজকের এই দুইটা শেষ করব। তো আমরা সব উত্তর করার চেষ্টা করি।
তাহলে উত্তর কোনটা হচ্ছে? উত্তর হচ্ছে ঘ নাম্বার, অর্থাৎ 1, 2 এবং 3 তিনটেই কিন্তু উত্তর হচ্ছে। এখন তিনটে উত্তর হচ্ছে কেন? মহাকর্ষ শক্তি, অর্থাৎ পৃথিবীর যে আকর্ষণ বল, চন্দ্র এবং পৃথিবীর মধ্যে যে আকর্ষণ বল, মূলত চন্দ্রের আকর্ষণ বলের কারণে কিন্তু সমুদ্রের পানি বা নদীর পানি ফুলে ফেপে ওঠে এবং যার ফলে জোয়ার ভাটার সৃষ্টি হয়। আর একটা কি হচ্ছে? কেন্দ্রাতিক শক্তি, অর্থাৎ কেন্দ্রের দিকে একটা যেই পৃথিবীর একটা মাধ্যাকর্ষণ শক্তি আছে, সেই মাধ্যাকর্ষণ শক্তির ফলে কেন্দ্রের দিকে সব কিছু কিন্তু সে টানছে, একটা কেন্দ্রাতিক শক্তি। আর কি? সমুদ্রের গভীরতা। সমুদ্রের গভীরতার কারণে কিন্তু সমুদ্রের পানি এক স্থান থেকে অন্য স্থানে যেই নির্গমন, সেটা কিন্তু হয়ে থাকে মহাকর্ষ শক্তির প্রভাবে। তাহলে এই তিনটা বিষয়ের কারণেই কিন্তু জোয়ার ভাটা সংঘটিত হয়ে থাকছে। তো এই তিনটা কারণ যেহেতু আমাদের সাথে উদ্দীপকের সাথে মিলে যাচ্ছে, তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে ঘ নাম্বার, অর্থাৎ এই তিনটি কারণই। এখন আমরা এই অধ্যায়টি দেখলাম যে বায়ুমণ্ডল অধ্যায়। তো এই অধ্যায়ে মূলত কী করা হয়েছে? এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে পৃথিবীর যে সমুদ্রগুলো আছে, অর্থাৎ মহাসাগরগুলো যেগুলো আছে, সেগুলো আলোচনা করা হয়েছে, সেগুলোর গভীরতা, সেগুলোর নাম, একটা কম্প্যারিজন বক্স দেওয়া আছে আমরা যদি আমাদের পাঠ্য বইয়ে দেখি সেখানে। তো এটা আলোচনা করা হয়েছে। পাশাপাশি কী করা হয়েছে? যে আমাদের সামুদ্রিক যেই বৈশিষ্ট্যগুলো এবং আমাদের যে পানি, পৃথিবীতে যে পানিগুলো আছে, সেই পানি, লোনা পানি এবং সুপেয় পানি বা মিষ্টি পানি, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি কী করা হচ্ছে? সমুদ্রের স্রোত নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। সমুদ্রের স্রোতে কিন্তু দুটা শ্রেণী বিভাগ আছে, শীতল স্রোত এবং উষ্ণ স্রোত। ওই জায়গাটা থেকে কিন্তু বেশ কিছু কোশ্চেন আমরা দেখতে পারলাম আমাদের আসছে, এবং শেষে একদম শেষ অংশে কিন্তু আলোচনা করা হয়েছে জোয়ার এবং ভাটা নিয়ে। এবং জোয়ার ভাটা নিয়ে কিন্তু প্রতি বছরই একটা দুইটা কোশ্চেন এসে থাকে। তো এই অংশটা আমরা খুব ভালোভাবে গুরুত্ব সহকারে পড়ব। পাশাপাশি সমুদ্রের স্রোত নিয়েও কিন্তু কোশ্চেন এসে থাকে, 1 থেকে 2টা বা অনেক সময় 3টাও দেখা যায় যে কোশ্চেন আসে। তো এটা নিয়েও আলোচনা করেছি আমরা, এবং সমুদ্রের স্রোত নিয়ে বিস্তারিতভাবে কয়েকটা কোশ্চেন আমরা সলভ করলাম। তো সবগুলো কিন্তু আমরা দেখব। এই সবগুলো যদি আমরা দেখা হয় একটা অধ্যায় থেকে এবং খুব ভালোভাবে কয়েকবার রিভাইজ দিয়ে পড়া হয়, তো আশা করা যায় যে এর বাইরে থেকে আর কোনো কোশ্চেন আসবে না এবং সবগুলো প্রশ্নের উত্তরই আমরা করতে পারবো। এখন এই অধ্যায় শেষে তোমাদের যদি কেউ কোনো প্রশ্ন থাকে, তোমরা প্রশ্ন করতে পারো। আর এই ক্লাসটি শেষে তোমাদের পরীক্ষা আছে, একটা পরীক্ষা হবে। এই ক্লাসে আমরা যেই বিষয়গুলো দেখলাম তার উপরে সেগুলো দেখবা, একটা পরীক্ষা, সেই পরীক্ষা তোমরা দিবা, অংশগ্রহণ করবা এবং তোমাদের মার্কগুলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর গত ক্লাস যেটা হয়েছে, গত ক্লাসের পরীক্ষাটাও তোমাদের হবে, সেই পরীক্ষাটাও তোমরা দিবা এবং তোমাদের মার্কগুলো কমেন্ট করে জানাবা। তো আশা করছি তোমাদের এই ক্লাস থেকে যেই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং তোমাদের যদি কেউ কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা করতে পারো কমেন্টে। তো আশা করছি তোমাদের কেউ কোনো প্রশ্ন নেই। তো এই ছিল আমাদের আজকের ক্লাসটাতে, এবং আজকে আমরা 2টা অধ্যায় পড়লাম, চতুর্থ এবং ষষ্ঠ অধ্যায়। আর আমরা পরবর্তী আরেকটি ক্লাসে আমরা আমাদের বইয়ের বাকি যে অংশগুলো আছে সেগুলো পড়বো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরীক্ষাগুলো অবশ্যই অংশগ্রহণ করবে, এবং মার্ক কম হোক বেশি হোক এটা নিয়ে ঘাবড়াবে না, সবাই পরীক্ষা অংশগ্রহণ করবে এবং নিজের প্রস্তুতিকে যাচাইয়ের চেষ্টা করবে। তো সেই পর্যন্ত, পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে।